আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের লাইভে। দর্শক কিডনির পাথর এ যেন এক নীরব ঘাতক। কেন নীরব ঘাতক বলছি আমরা? কারণ হচ্ছে আ এই কিডনির পাথর যখন আপনার শরীরে বাসা বাঁধে তখন কিন্তু আপনি আ বুঝতেই পারেন না যে আপনার কিডনিতে পাথর আছে। কারণ হচ্ছে যে লক্ষণ বা উপসর্গ যেটা আমরা বলি প্রকাশই পায় না। কিডনিতে পাথর আছে কিন্তু আপনি কোন লক্ষণ বা উপসর্গ টেরই পাচ্ছেন না। কোন একটা কারণে অন্য কোন কারণে হয়তো আপনি আলট্রাসোনোগ্রাফি করেছেন অথবা এক্স-রে করেছেন। সেখানে বোঝা যাচ্ছে যে কিডনিতে কোন পাথর আছে। কিন্তু আপনি উদ্বিগ্ন হয়ে গেলেন, ছোটাছুটি করছেন, ডাক্তারের কাছে যাবেন, কোথায় যাবেন? টেনশনে পড়ে গেলেন আরকি। তো এই কিডনির পাথর কেন নীরব ঘাতক এবং কিডনির পাথর কিভাবে এখান থেকে আপনি পরিত্রাণ পাবেন, কি, কি লক্ষণ বা উপসর্গ প্রকাশ পেতে এই সব বিষয়গুলো নিয়ে আজকে কথা বলতে চাই লাইভ। আর আপনাদেরকে উত্তর দেওয়ার জন্য আমার সাথে উপস্থিত আছেন বাংলাদেশের খ্যাতিমান একজন নিউরোলজিস্ট ডাক্তার মামুনুর রশীদ, সহকারী অধ্যাপক কলেজ হসপিটাল এবং তিনি চেম্বার করছেন সিটি হসপিটাল পাটিয়া। আপনাদের কেমন জানাচ্ছেন আমাদের আজকে আলোচনায় কেমন আছেন? ভালো আছি। অনেক ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য এবং কিডনি পাথর নিয়ে রোগীদের অনেক জিজ্ঞাসা। রোগীরা নিশ্চয়ই অনেক কিছু জানতে চায় কিডনি পাথর। এটি বারবার হয়। অনেকে ভাবে যে এটা চিকিৎসকের বারবার করতে পারে কিডনি পাথর। আচ্ছা কিডনি পাথর কেন হয়? যদি একটু জিজ্ঞেস করবেন। আসলে কিডনির পাথর সম্বন্ধে বলতে গেলেই আসে এটা খুব প্রাচীন রোগ। সেই প্রাচীন মিশরে যে মমি আছে, মমির মধ্যেও কিন্তু মমির যে কিডনি আছে তার মধ্যে কিন্তু পাথর পাওয়া যায়। তার মানে এটা কিন্তু অনেক প্রাচীন রোগ। সেই হিপোক্রেটিস যিনি আমাদের বলা হয় চিকিৎসা বিজ্ঞানের একজন জনক এবং উনি অনেক চিকিৎসা পদ্ধতি আবিষ্কার করেছিলেন। উনার সময়েও উনি বলেছিলেন যে, "আমি কিডনির পাথর দূর করব কিন্তু God will cure the disease." এই ডিজিজ কিউর করার আ কিন্তু ডাক্তার নেই। তো কিডনির পাথর কেন হয় বা দেখা গেল একই বাড়িতে দেখেন একই রকম খাবার ২ জন খাচ্ছে, সবাই খাচ্ছে কিন্তু একজনের হচ্ছে আরেকজনের হচ্ছে না। আবার কারো ডান কিডনিতে হচ্ছে, কারো বাম, কারো আবার দেখেন কিডনিতে হচ্ছে, কারো নালীতে হচ্ছে, কারো শরীরে হচ্ছে, একেক কাজেই এটা অনেকগুলো ফ্যাক্টরি জড়িত। তো আমরা কমনলি যে জিনিসটা দেখতে পাই সেটা হচ্ছে আমাদের শরীরে বিপাকীয় সমস্যার কারণে। অর্থাৎ এই যে আমাদের যে রাসায়নিক পদার্থগুলো আছে সেগুলো কিন্তু বের হওয়ার জন্য মাধ্যম হচ্ছে কিডনি। জি। কিডনিতে ১০ লক্ষ নেফ্রন বা ছাঁকনি আছে, সেটার মাধ্যমে কিন্তু রাসায়নিক পদার্থগুলো বের হয়। তো এই ছাঁকনি দিয়ে যদি বেশি পরিমাণ রাসায়নিক পদার্থ বের হয় সেগুলোর কারণ হচ্ছে যদি কেউ পানির শূন্যতা থাকে শরীরে। পানির পানি স্বল্পতা। পানি স্বল্পতা বা পানি খুব কম পান করার জন্য হতে পারে বা বা যদি কারো ডায়রিয়া হয়, কারো বমি হয় তাহলে কিন্তু হয় তাহলে কিন্তু হতে পারে। ২য় ব্যাপার হলো কারো এই রাসায়নিক পদার্থগুলো বের হওয়ার পরিমাণ বেশি, যেমন জেনেটিক বা মেটাবলিক ডিজিজের কারণে হাইপার ক্যালসিউরিয়া, হাইপোসাইকেমিয়া, হাইপার ইউরিকুরিয়া এই যে অসুখগুলো যদি থাকে কারো আ জেনেটিক কারণে তাহলে এটা হতে পারে। প্রলংড ইমোবিলাইজেশন কারো যদি ফ্র্যাকচার হয় বা কারো সার্জারি হলো, অনেক দীর্ঘ সময় সে বেড রিডেন থাকলো, তা হতে পারে। হাইপার প্যারাথাইরয়েডিজম, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড আমাদের গলায় থাকে। এই প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের সমস্যা থেকে হতে পারে। আরেকটা ব্যাপার হচ্ছে কারো যদি পেলভিক সার্জারি এসব হয়, ক্যান্সার পেলভিক রিজিয়নে যদি ক্যান্সার হয় তাহলে তার হতে পারে। এবং দেখা গেল যে র্যান্ডেস প্লেক, প্লেক তৈরি হয় কিডনির যে পিরামিড আছে তার মধ্যে প্লেক তৈরি হতে এবং রিপিটেড ইনফেকশন কিন্তু একটা ইম্পোর্টেন্ট কারণ। ঘন, ঘন ইনফেকশন হলে পানির শূন্যতা, পানি পান কম করলে অবশ্যই হতে পারে এবং বারে, বারে প্রস্রাবের ইনফেকশন হলে হতে পারে এবং আ দীর্ঘ সময় কর্মক্ষম না থাকা সেটাও কারণ। কিছু, কিছু ওষুধের কারণে কিন্তু হতে পারে। কিন্তু মেটাবলিক কারণে হতে পারে। তো সবচেয়ে বড় কথা হলো অনেক ক্ষেত্রেই কারণ অজানা থাকে এবং সেক্ষেত্রে সত্যি কথা বলতে আমরা বিভিন্ন নিয়মকানুন মেনে চললে এবং ডাক্তারের শরণাপন্ন হলে এ থেকে মুক্ত থাকা যায়। কিডনিতে আসলে কি, কি ধরনের পাথর? এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে কিডনিতে সবচেয়ে কমন যেটা হয় সেটা হচ্ছে ক্যালসিয়াম পাথর। জি। ক্যালসিয়াম অক্সালেট স্টোন বেশি হয় সেটা 80% ৮০ বা ৭০-৮০% ক্ষেত্রে অক্সালেট স্টোন হয়। তাছাড়া যেটা হয় সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, অ্যামোনিয়াম ফসফেট স্টোন হয়। জি। ইউরিক অ্যাসিড স্টোন হতে পারে, ফসফেট স্টোন হতে পারে, জেনথিন স্টোন হতে পারে, সিস্টিন স্টোন, ইন্ডিনার স্টোন।
তার মধ্যে বেশিরভাগ স্টোনই রেডিও ওপেক, অর্থাৎ এক্সরে করলে ভাসে, কিন্তু ইউরিক অ্যাসিড স্টোন সাধারণত এক্সরে করলে ভাসে না, এটাকে বলা হয় রেডিও লুসেন্ট। ক্যালসিয়ামের ঘনত্ব যত বেশি হয় সেই পাথরগুলো তত বেশি রেডিও ওপেক হয় বা সেটা ভেসে থাকে। কারা আসলে এই পাথর হওয়ার ঝুঁকিতে বেশি থাকে? নারী বা পুরুষ বা এরকম কোনো কিছু আছে কি? হ্যাঁ, এই ব্যাপারে পরিসংখ্যান আছে, অনেক গবেষণা আছে। তো দেখা যাচ্ছে যে পাথর কাদের বেশি হবে, পুরুষদের প্রায় ৩ গুণ বেশি হবে। এবং ৩০ থেকে ৪০ বছর যে বয়স, সেই বয়সে কিন্তু পাথর বেশি হয়। আবার আমরা কিন্তু ১ বছর, ২ বছর, ৩ বছরের বাচ্চাও পাথর পেয়েছি। সেসব ক্ষেত্রে দেখা যায় অ্যানাটমিক্যাল, অর্থাৎ তার যে কিডনি প্রণালীর যে গঠন প্রক্রিয়া আছে, অ্যানাটমিক্যাল অ্যাবনরমালিটি যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু যেমন কারো পিউজি অবস্ট্রাকশন আছে, কারো রিফ্লাক্স আছে, কারো ক্ষেত্রে নালী চাপা আছে, সেক্ষেত্রে কিন্তু বা মেটাবলিক সমস্যা থাকলে কিন্তু পাথর হতে পারে। কিন্তু তবে কমনলি মোদ্দা কথা হচ্ছে মহিলাদের চেয়ে পুরুষদের ৩ গুণ বেশি হয় এবং কর্মক্ষম বয়সে বেশি হয়। এবং যেটা বললাম যে পাথর অপারেশন করার পরেও বা কারো যদি পাথর দূর করা হয়, সেক্ষেত্রেও পাথর সাধারণত ৫ বছরের মধ্যে ১৫% এবং ১০ বছরের মধ্যে ৪০% থেকে পাথর পুনরায় হতে পারে, রিকারেন্ট। রিকারেন্ট হতে পারে। আমি ধন্যবাদ স্যার, এবং দর্শককে একটা তথ্য দিতে চাই। দর্শক, আপনারা কিন্তু প্রশ্ন করতে পারেন। কিডনি পাথর নিয়ে যদি আপনাদের কোনো জানার থাকে, আপনাদের পরিবারে যদি কারো কিডনিতে পাথর হয়ে থাকে, আপনারা কি করবেন ভাবছেন যে কি করব ভেবে পাচ্ছেন না। তারা আপনাদের মনের ভিতরে যে প্রশ্নগুলো ডাক্তারকে করার জন্য, অর্থাৎ চিকিৎসককে আপনি প্রশ্ন করার জন্য যে প্রশ্নগুলো আপনার মনের মধ্যে জমে রেখেছেন, সেই প্রশ্নগুলো আপনি আমাদের এই অনুষ্ঠানে করতে পারেন। আপনাদের প্রশ্নের উত্তর দেবেন আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার মোহাম্মদ স্যার। এবং শুধু কমেন্ট না, আপনারা কিন্তু ফোন করে কথা বলতে পারেন আমাদের এই অনুষ্ঠানে। আমাদের স্ক্রলে দেখবেন একটি নাম্বার দিয়েছে, সেই নাম্বার সরাসরি কল করবেন এবং প্রশ্ন করতে পারেন। কিডনি পাথর সংক্রান্ত যেকোনো প্রশ্ন আমাদের রয়েছে, সেই প্রশ্নগুলো আমাদেরকে করতে পারেন। তবে হ্যাঁ, কমেন্ট আপনারা করলে আমরা সেটার জবাব দিব। আর হচ্ছে আমাদের যে প্রবাসী ভাইয়েরা আছেন তারাও কিন্তু অনেক, আমরা ইতিপূর্বে যেসব করেছি, এবার দেখা গেছে আপনারা বাইরে অনেকেই অনেক কথা ডাক্তার বলতে পারছেন না বা রিপোর্ট গুলো বুঝতে পারছেন না, তারাও বিভিন্ন বা কিডনি সংক্রান্ত যে কোনো সমস্যা থাকলে আপনারা আমাদের আমাদেরকে কাছে সরাসরি জানাতে ফোন পারেন। করতে পারেন, আমাদেরকে কমেন্ট প্রশ্ন করতে পারেন। আমাদের ২ টি মাধ্যমে উন্মুক্ত রাখা হয়েছে। আপনারা কমেন্ট করে আমাদেরকে প্রশ্ন করতে পারেন, অথবা ফোন করে আমাদের সাথে সরাসরি কথা বলতে পারেন। আমি স্যার এবার একটু লক্ষণ জানতে চাই। আ কি লক্ষণ প্রকাশ পায়? যদি একা আমরা জানি যে কিছু সময় আমি নীরব ঘাতক বললাম যে লক্ষণই প্রকাশ পায় না। কিন্তু কিছু না কিছু লক্ষণ প্রকাশ পায়। আচ্ছা, আসলে তার আগে আমি একটু বলি যে পাথর কোথায় কোথায় এবং লক্ষণটা তার উপর নির্ভর করে। যেমন যদি কিডনিতে হয় পাথর, কিডনিতে যদি কিডনির যদি এটার যেমন হচ্ছে সিস্টেমের মধ্যে দীর্ঘদিন পাথর হতে পারে। এটা অনেক সময় সাইলেন্টলি, অর্থাৎ নিঃশব্দে বড় হয়, নিঃশব্দে বড় হয় আস্তে, আস্তে। তখন দেখা গেল কোন রকম উপসর্গ নাও থাকতে পারে। এবং এইজন্যই বলা হয় অনেক বড় ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যামোনিয়াম ফসফেট পাথরগুলো দেখা গেল অনেক সময় স্ট্যাগ হর্ন, অর্থাৎ হরিণের শিঙের মতো বড় হয়। হরিণের শিঙের মতো বড় হয় কিন্তু কোন ধরনের উপসর্গ পায় না। এবং ২ কিডনিতে পাথর হয়ে কিডনি ফেলিউর নিয়ে আসছে, তারপরে রোগী আসছে। এটা খুবই দুর্ভাগ্যজনক, রোগীর জন্য দুর্ভাগ্যজনক এবং আমাদের হচ্ছে ডাক্তারদের জন্য দুর্ভাগ্যজনক যে রোগীটা কিডনি ফেলিউর হয়ে গেল কিন্তু সে কোনো চিকিৎসা পেল না। অথচ এটা সূত্রপাত চিকিৎসা করলে সে পুরোপুরি ভালো থাকতে পারত। তো এই যে কিডনির যদি একদম পেরিফেরির দিকে, অর্থাৎ একটু দূরবর্তী স্থানে থাকে, সেক্ষেত্রে আমাদের কোনো সমস্যা আসলে তেমন আ নাও হতে পারে। আবার পেলভিসে যদি স্টোন হয়, সেক্ষেত্রে দেখা গেল তার ব্যথা হবে। এই ব্যথার কারণ তো আমাদের পিছন সাইডে, অর্থাৎ লয়েন, এই যে জায়গাটা দেখালাম আমি, এই জায়গাটায় ব্যথা বলবে রোগী। অনেক সময় মাস্কুলোস্কেলেটাল পেইন, অর্থাৎ অর্থোপেডিক্সের সমস্যা একই ধরনের ব্যথা অনুভূত হয়। কাজেই নিউরোলজিস্টের কাছে ১ম এ রোগীরা সাধারণত আসে, কারণ আমরা কিডনিটার গুরুত্বটা বেশি দেই। কারণ কিডনির সমস্যা যেটা হয় ইরিভার্সিবল ড্যামেজ, অর্থাৎ ওই ড্যামেজ কিন্তু আর টু গ্রয়েন ব্যথা হবে। লয়েন সামনের থেকে পিছনে লয়েন টু গ্রয়েন ব্যথা হবে এবং ব্যথাটা আস্তে নিচের দিকে যাবে। এটা হচ্ছে ইউরেটারিক স্টোনের ক্ষেত্রে। আবার লোয়ার ইউরেটারি ব্যথা হলে সেটা সুপ্রাপুবিক রিজন, অর্থাৎ তলপেটে ব্যথা হবে। আবার যদি মূত্রথলিতে পাথর হয়, সেক্ষেত্রে ব্যথাটা
মূত্রথলি থেকে নিচের দিকে অর্থাৎ প্রস্রাবের রাস্তার দিকে পেনিসের দিকে যেতে পারে, ইউরেথ্রার দিকে যেতে পারে। তো পুরো রাস্তায় পাথর হতে পারে এবং সিমটম ভেদে দেখা গেল মূত্রথলিতে পাথরের রসে প্রস্রাব আটকেও যায়। আবার দুই দিকে কিডনি ব্লক হয়ে যদি যায় নালী পাথর দিয়ে, সেক্ষেত্রে পুরোপুরি প্রস্রাব বন্ধ হয়ে যাবে এবং এটা একটা বলা হয় ইউরোলজিক্যাল ইমার্জেন্সি। এই যে তারপরে এই পাথর যদি আটকে যায় তখন ইউরোসেপসিস হয়, অর্থাৎ এই যে যখন প্রস্রাব বন্ধ থাকবে তখন দেখা যায় যে প্রস্রাব বন্ধ হয়ে এই যে রোগী তখন কি করে, তখন প্রস্রাব বন্ধ হয়ে রোগী ছটফট করতে থাকে, ব্যথায় প্রস্রাব হয় না, সেপসিস, তখন জরুরি ভিত্তিতে তার কিডনির নালীর পাথর অবসান না করলে কিডনি ফেলিওর হয়ে জীবন বিপন্ন হতে পারে। ইউরোসেপসিস ইজ এন ইম্পর্টেন্ট কজ অফ ডেথ। রোগী আইসিইউ সিসিউ গিয়েও আইসিইউতে গিয়েও রোগী বাঁচেন, কারণ অনেক সময় সেপসিস এত ভয়াবহ পর্যায়ে যায় যে সেটা কিন্তু আর তখন ভালো করা যায় না। আবার এটা ইনফেকশন একটা ইম্পর্টেন্ট কারণ, যার বারবার প্রস্রাব ইনফেকশন হচ্ছে কারণ কিন্তু পাথর হতে পারে। যেটা বললাম প্রস্রাবে পুঁজ যাওয়া, রক্ত যাওয়া, জ্বর হওয়া, ব্যথা হওয়া, খাওয়ার অরুচি, ক্ষুধা-মন্দা, প্রস্রাবে জ্বালা-পোড়া করা, আর বমি বমি ভাব হওয়া, সবকিছু হতে পারে, আবার কিছু নাও হতে পারে। কাজেই আমাদের অন্তত পক্ষে ৬ মাস বা ১ বছরে অবশ্যই ইউরোলজি শরণাপন্ন হয়ে পরীক্ষা-নিরীক্ষা করাটা প্রয়োজন যে তার পাথর আছে কিনা। আমরা পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আমাদের একজন দর্শকের প্রশ্ন নিতে চাই। আবুল কালাম তরফদার, ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ আপনাকেও, আপনি আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। মেহবুব হোসেন লিখেছেন যে কিডনির পাথর হলে কি ওষুধ খেলে পাথর কি বের হয় স্যার? আচ্ছা, এই ব্যাপারটা আসলে আমি তাহলে এখন যেহেতু কোশ্চেন করেছেন আমি আলোচনা করেই ফেলি। সেটা হচ্ছে কয়েকটা জিনিসের উপর নির্ভর করে যে পাথরটা কোথায় আছে এবং পাথরের সাইজ কত। ৪-৫ মিলিমিটারের পাথর দেখা যায় ৪-৫ মিলিমিটারের পাথর শতকরা ৮০-৯০ ভাগ ক্ষেত্রেই বের হয়ে যেতে পারে। আবার যদি পাথরের সাইজটা যদি ৮ মিলিমিটার হয় সেক্ষেত্রে ১০ থেকে ২০ ভাগ ক্ষেত্রে বের হয়, শতকরা ৯০ ভাগ ক্ষেত্রেই বের হবে না বলেই ধরে নেওয়া যায়। ১ সেন্টিমিটারের উপরের পাথর বের হওয়ার সম্ভাবনা কম। আবার যে পাথরটা কিডনিতে আছে বা একদম কিডনি নালীর উপরিভাগে আছে সেটা বের হওয়ার সম্ভাবনা কম। আর কিডনি নালীর নিচের অংশে আছে, মূত্রথলিতে আছে, বের হতে পারে। বিভিন্ন ধরনের অ্যানাটমিক্যাল অ্যাবনরমালিটি থাকে। যেমন আপার ক্যালিক্স অর্থাৎ উপরতলা, মধ্যমতলা, নিচতলা। আপার মিডল ক্যালিক্স থাকলে পাথর বের হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। লোয়ার ক্যালিক্স থাকলে সে নিচে পড়ে থাকে, সেটা বের হবে না। কাজে অনেক ফ্যাক্টর জড়িত, সেক্ষেত্রে আপনার ডাক্তার ইউরোলজিস্ট আপনাকে সেটা বলতে পারবে। এখন আপনি প্রশ্ন করেছেন যে কি ওষুধ খেলে পাথর বের হয়ে যায়। আসলে লাইফস্টাইল মডিফিকেশন আমরা প্রথমে বলি। যেমন রোগীর যদি ব্যথা সহনীয় পর্যায়ে থাকে এবং পাথর যদি ছোট থাকে ৪, ৫, ৬ মিলিমিটার, তখন তাকে আমরা বলি যে আপনি বসে কাজ করবেন না, দাঁড়িয়ে এবং হেঁটে কাজ করবেন। দৈনিক অন্তত ২ কিলোমিটার জগিং করবেন, হাঁটবেন, জোরে হাঁটবেন এবং ব্রিস্ক ওয়াকিং করবেন, দৌড়াবেন। দ্বিতীয় কাজ হচ্ছে সে দই লাফ দিতে পারে। আর যদি সম্ভব হয় দই লাফ দিবে, স্কিপিং যাকে বলি আমরা। আর ৪ লিটার পানি খেবে। এই ডায়াবেটিকস ইফেক্ট অর্থাৎ পানি খেলে এই ডায়াবেটিস এর মাধ্যমে প্রস্রাবের সাথে পাথরটা বের হয়ে যেতে পারে। আর ছোট পাথর। আর সাথে, সাথে আমরা কিছু ওষুধ ব্যবহার করি, যেমন থায়াজাইড ডায়াবেটিক জাতীয় ওষুধ, অর্থাৎ ডায়াবেটিকস ওষুধের প্রস্রাবের পরিমাণ বৃদ্ধি করে এবং শরীর থেকে পাথর বের করতে হেল্প করে। যেমন থায়াজাইড ডায়াবেটিক ওষুধ ইউজ করতে পারি। আর পটাশিয়াম সাইট্রেট জাতীয় ওষুধ, যেগুলা ইউরিনটাকে অ্যাসিড দূষণ করে, সেই ওষুধগুলো দিলে অনেকটা পাথর অংশ ডিসলভ হয় কিছু, কিছু ক্ষেত্রে। আবার ইউরিক অ্যাসিড পাথর যদি হয় সেক্ষেত্রে আমি পরে আলোচনায় আসবো। এক্ষেত্রে অ্যালোপুরিডল জাতীয় ওষুধপত্র কাজ করতে পারে। সব সব আসলে কাজ করে না। সব। আমরা পরবর্তী প্রশ্নে যেতে চাই। পরবর্তী প্রশ্নটা খুবই চমকপ্রদ যে কিডনি পাথর আসলে কিভাবে নির্ণয় করা হয়? একজন পেশেন্ট যখন আপনার কাছে আসে কিভাবে কিডনি পাথর? আসলে রোগ নির্ণয়ের ক্ষেত্রে একটা মূল কথা হচ্ছে রোগীরাই কিন্তু আমাদেরকে অনেক প্রথমে বলে। রোগীর বললে আমরা প্রথমে একটা আইডিয়া করি তার ব্যথাটা কি লয়েনে আছে, অর্থাৎ একদম পাঁজরের নিচে, নাকি সামনে নিচের দিকে যায়, সেটা কোন দিকে যায় কিনা, ব্যথার তীব্রতা কতটুকু, আমরা দেখে একটা আইডিয়া করতে পারি। তো প্রথম পরীক্ষার ভিতরে আমরা কয়েকটা পরীক্ষা পরপর দিয়ে দিই। আমরা পরীক্ষা দিই, যেমন প্রথমে যেহেতু এসব প্রস্রাবে জ্বালা-পোড়া থেকে প্রস্রাব ইনফেকশন থাকতে পারে। ইউরিন রুটিন এক্সামিনেশন এবং মাইক্রোস্কোপি করে আমরা দেখি প্রস্রাবে পাস সেল যাচ্ছে কিনা, আরবিসি অর্থাৎ লোহিত রক্তকণিকা যাচ্ছে কিনা, ডব্লিউবিসি যাচ্ছে কিনা, এটা দেখি। তারপরে আমরা যেটা করি প্রস্রাব কালচার দেখি কোন জীবাণু আছে। আল্ট্রাসোনোগ্রাম অফ এভরি রিজন উইথ প্রস্টেট উইথ পিভিআর, এটা করে আমরা দেখি যে কিডনিটা কি অবস্থা, কিডনি কি ফুলে গেছে কিনা পাথরটা, এবং কিডনির ভিতরে কোনো পাথর আছে কিনা। পাথর থাকলে সেটা কি আপার ক্যালিক্স বা তলায়, নাকি মধ্যম তলায়, নাকি নিচ তলায়, সেটা আমরা বুঝতে পারবো। তার পরবর্তীতে আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে যে যদি অনেক সময় ইউরিনের পাথর দেখা যায় না, মূত্রথলির পাথর দেখা যায়, পাথর দেখা যায় না, কিন্তু কিডনি যদি ফুলে থাকে তাহলে ইনডাইরেক্টলি বুঝতে পারি নিচে কোনো পাথর বা কোনো বাধা আছে।
পাথর বা বাধা আছে আইডেন্টিফাই করতে পারি। এবং একই সাথে বুঝতে পারি যে আমাদের কিডনিটা ফুলে গেছে কিনা, কর্টিক্যাল থিকনেস কেমন আছে এবং কিডনি ক্ষতিগ্রস্ত কতটা হয়েছে। এরপরে আমরা এক্স-রে কেউই একটা করে দেখি যে কোনো রেডিওপ্যাথ শ্যাডো আছে কিনা। তবে রেডিওপ্যাথ শ্যাডো অনেক সময় অনেক ক্ষেত্রেই থাকে না। রেডিওপ্যাথ শ্যাডো না থাকলে এবং রেডিও লুসেন্ট অর্থাৎ দেখা যায় না আমরা যেটা বললাম যে এক্স-রে ভাসে না সেরকম পাথর আছে। যেমন ইউরিক অ্যাসিড স্টোন, অ্যান্থিন স্টোন এগুলো ভাসে না। সেক্ষেত্রে আমাদের ইম্পোর্টেন্ট ইস্যু হচ্ছে যে আমরা এখনকার দিনে খুব ভালো পরীক্ষা হচ্ছে নন কন্ট্রাস্ট সিটি স্ক্যান। নন কন্ট্রাস্ট সিটি স্ক্যান করে আমরা অনেক ক্ষেত্রেই পাথর খুব ভালোভাবে দেখতে পাই যে রেডিও লুসেন্ট স্টোন সেগুলো ভাসে এবং স্টোন দেখতে পারি। পাথরটা কোথায় আছে, সাইজ কতটুকু, কোনো কিডনির অবস্ট্রাকশন বা কিডনিকে বন্ধ বন্ধ বা বাধাগ্রস্ত করে তার ফুলে গেছে কিনা এবং ভিতরে ময়লা জমেছে কিনা, পুজ জমেছে কিনা সেগুলো আমরা আইডিয়া করতে পারি। এবং এরপরে আমরা যদি কারো ক্রিয়েটিন কিডনি সিরাম ক্রিয়েটিনটা আমরা আগে করে নেব। সিরাম ক্রিয়েটিন যদি কারো বেশি থাকে তখন আমরা আবার আ কন্ট্রাস্ট সিটি স্ক্যান করতে পারি না। তখন আমরা এমআরআই পরীক্ষা দিয়ে দিয়ে থাকি। আর অ্যাসোসিয়েটেড আরো সমস্যার জন্য তার ইলেক্ট্রোলাইট কোনো ইমব্যালেন্স আছে কিনা, সিরাম প্যারাথরমোন লেভেল কেমন, ক্যালসিয়াম লেভেল কেমন, সিরাম ইউরিক অ্যাসিড লেভেল কেমন, এই পরীক্ষাগুলো আমরা করে থাকি। জি। দেওয়ার জন্য এবং দর্শক আপনারা কিন্তু প্রশ্ন করতে পারেন। এই আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা অপেক্ষায় আছি এবং উত্তর দিচ্ছি আমরা। তার আগে স্যারকে আমি আরেকটা প্রশ্ন করতে চাই যে কিডনি পাথরের মানে অপসারণের জন্য পদ্ধতি বিরাজমান কি, কি আসলে পাথরের অপসারণের করাটা একটা অংশ। কিডনির পাথর সম্পর্কে একটা কথা খুবই প্রচলিত যেটা হচ্ছে একটা লাইফ লং রিকারেন্ট মেটাবলিক ডিজিজ। অর্থাৎ এই পাথরটা হচ্ছে একটা সারা জীবনের একটা সমস্যা এবং এটাকে আমাদের সারা জীবনের জন্যই এটাকে চিকিৎসার আওতায় রাখতে হবে। একবার পাথর বের করে ফেললাম, চিকিৎসা শেষ হলো সেটা মনে করে। এটা আজকের দিনে আমি এই মেসেজটাই দিতে চাই। আমার আজকের পুরা লেকচারে এই জিনিসটাই বা পুরো আলোচনার এই কথাটাই আমি বলতে চাচ্ছি যে এটা কিন্তু একবার পাথর বের করে চিকিৎসা শেষ না। লাইফ লং সারা জীবনব্যাপী সমস্যা, রিকারেন্ট বারবার হতে পারে, মেটাবলিক বিপাকীয় সমস্যা এবং সিস্টেমিক সমস্ত অর্গান সিস্টেমই এর জন্য দায়ী হতে পারে। এবং এইজন্য শুধু পাথর অপারেশন করার চিকিৎসা অংশ না, অংশ হচ্ছে তার সিম্পটম। যেমন রোগী ব্যথা নিয়ে আসছে, আমি তাকে আগে পাথর দূর করার জন্য যাব না। তাকে আমি আগে ব্যথা কমাবো। যেমন সেটার জন্য আমরা তখন কিটোরাল ওষুধ দেই, ট্রামাডোল ওষুধ দেই এবং বিনোদন ওষুধ দিয়ে আমরা হচ্ছে আ সেই ব্যথাটাকে কমাই এবং তার যদি তার বমি থাকে বমির ওষুধ দিব, তার ইনফেকশন থাকলে তাকে অ্যান্টিবায়োটিক দিব, যদি ডিহাইড্রেশন থাকে তাকে ফ্লুইড দিব। প্রয়োজনে তাকে হসপিটালে ভর্তি করব। এবং কিছু, কিছু ওয়ার্নিং সাইন থাকে যেমন কারো যদি সলিটারি কিডনি একটা কিডনি আছে। কারো পাথরটা খুব টাইট অবস্ট্রাকশন হয়ে আছে। পায়োনিফাস পুজ হয়ে গেছে। তারপর তার অন্য কোনো অ্যানাটমিক অ্যাবনরমালিটি আছে সেগুলোকে আমরা ডিল করব খুব সাবধানে এবং তখন আমাদের খুব বেশি ওয়েট করা যাবে না। ব্যবস্থা নিতে হবে। আচ্ছা এখন আমরা যেটা বরাবরই যে কথাটা আসে যে আসলে আমরা চিকিৎসা কিভাবে করব? আসলে এটা একটা মহাসমুদ্র। কিডনি পাথরের চিকিৎসা আ আমরা যদি বলি যে যদি আমাদের কাছে যদি ১০০ জন রোগী আসে, ১০০ ভাবেই আমরা তাকে ১০০ রকম ভাবেই জিনিসগুলো তাকে বলতে হবে। ১০০ রোগীর ১০০ রকম হবে জিনিসটা। কোনদিনও কারো সাথে কারো মিলবে না। যেমন আমি একটা মিসনোমারের কথা বলি। কেউ বলে যে না আমার পাথর বারবার হলো, অমুকের হয় নাই, অমুক কেটে আসলে তার ব্যাপার না। কেটে করেন আর মেশিন দিয়েই করেন পাথর বারবার হতে পারে। সেজন্য আমরা নিয়ম কানুন দিব। তো এই ক্ষেত্রে আমাদের মোদ্দা কথা হচ্ছে ১ম এ আমরা তাকে ব্যথা কমালাম, উপশম দূর করলাম। ২ নাম্বার তার পাথর দূর করব। ৩ নাম্বার তার যাতে বারবার পাথর না হয় সেটার জন্য কিছু ব্যবস্থা করব সেটা আমি পরে আসব। আমাদের কাছে প্রশ্ন করেছে মাহবুব হাসান তিনি প্রশ্ন করেছেন মেহবুব। তার কোনো কোন ওষুধ খেলে পাথর বের হয়? ওষুধের নাম বললে আমাদের অনেক উপকার হয়। হ্যাঁ, ওটাই আমি কথা এটা বলেছি। এটা বলাটা আসলে কঠিন। কারণ এত পাথরের সাইজ যদি না জানা যায়, কোন ওষুধে কার লাইভে ওষুধের নাম বলাটা যুক্ত না। এটা হচ্ছে আপনাদের সচেতন করার একটা প্রচেষ্টা। এখানে চিকিৎসা দেয়া হয় না। এখানে আপনাদেরকে অ্যাওয়ারনেস বৃদ্ধি করার জন্য এই আচ্ছা তারপরে আমি একটু আইডিয়া দিই সেটা হচ্ছে কোন ওষুধ খেলে পাথর বের হয়ে এরকম ওষুধ আসলে তেমন আসলে নাই। মেইন কথা হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন। আপনি যেটা করতে পারেন বেশি পরিমাণ দৌড়াদৌড়ি করা, হাঁটাহাঁটি করা, মেটাবলিক্যালি মানে বিপাকীয় এক্সারসাইজ করা, একটু অ্যাক্টিভ থাকা, পানি বেশি পান করা এবং ক্যালসিয়াম জাতীয় খাবার যেমন মাছের কাঁটা, মাংসের হাড়, দুধ, ডিম এগুলো কম খাওয়া লেবু। আর ওষুধপত্র আমরা দেই পাথরের প্রকারভেদ, পাথরটা এনালাইসিস করে দেখে দেই। তো আমাদের আরেকটা প্রশ্ন আছে আমরা সেটার উত্তর দিয়ে নিই তারপরে আহসান আমরা হাবিব খান লিখেছেন আমার একবার প্রিসিজন করেছিলাম কিন্তু ৮ পাথর হয়ে যায় লোয়ার ক্যালিক্সে। এখন 2.5 মিলিমিটার আচ্ছা আমি এক্ষেত্রে বলি সেটা হচ্ছে আপনি যেহেতু পিসিএল করেছেন সেটাই ভালো পদ্ধতি করেছেন।
8 মিলিমিটার পাথর লোয়ার ক্যালিক্সে যদি থাকে সেক্ষেত্রে যদি কোনো সিমটম, আপনার যদি কোনো উপসর্গ আছে কি, যদি উপসর্গ না থাকে তাহলে আপনার কিছুই করার দরকার নেই। আর 2.5 মিলিমিটার সিস্ট খুবই ছোট, সেটারও কিছু করার দরকার নেই। আপনি একটা সিটি স্ক্যান করে যে কোনো নিউরোলজিস্ট শরণাপন্ন হতে পারেন এবং আপনার সত্যি কথা বলতে যে যদি ক্লিনিক্যালি ইনসিগনিফিক্যান্ট যদি রেনাল ফ্র্যাগমেন্ট থাকে এবং কোনো সিমটম না থাকে, এক্ষেত্রে আমরা ওয়েট করতে পারি। একবার আপনার অপারেশন হয়েছিল, আমরা ওয়েট করতে পারি এবং আপনি নিয়মকানুন মেনে চলে, যেমন যেটা বললাম আপনাকে, পানি বেশি পরিমাণে পান করা, বেশি মানে অনেক বেশি খেলে আবার লাইফ মিজারেবল হয়ে যায়। 4 লিটার পর্যন্ত আপনি খান। তারপরে যদি আপনি যদি ঘামের কাজ বা গরমের কাজ করেন সেটা একটু কমিয়ে দিতে পারেন। কিন্তু আপনি পানির শূন্যতা যাতে না হয়, নির্দিষ্ট বিরতিতে পানি খাওয়া সেটাও খুব ইম্পর্টেন্ট। আর হচ্ছে আপনি আ এই যে যে জগিং, এক্সারসাইজ এই কাজগুলো যদি করেন এবং ক্যালসিয়াম জাতীয় খাবার কম খেলে ভালো। এবং 8 মিলিমিটার পাথর যদি কোনো সিম্পটম না থাকে আমরা ক্যান ওয়েট ফর ওয়েট উইথ এজ এবং সিস্টটা কোনো সমস্যা না। সেটা সিটি স্ক্যান করে আমরা দেখব এবং কিডনির অবস্থা কেমন, সিস্টের প্রভাবিত কেমন। বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা করি বস্টের ক্লাসিফিকেশন অফ সিস্ট করে দেখি সিস্টটা কেমন। যদি বিনাইন সিস্ট হয়, বস্টের সিস্ট 1 এবং সিস্ট টাইপ 2 হয়, সেক্ষেত্রে আমরা ওইটা প্রভাব করতে পারি। এবং আর্টেমিন পাথর যে রয়ে গিয়েছে এটা আপনার মনে হতে পারে যে এটি চিকিৎসক হয়তো ভুল করে রেখেছেন না। অনেক সময় হয়তো আপনার কিডনিতে অনেকগুলো পাথর ছিল, একসাথে সবগুলো পাথর বের করা সম্ভব হয়নি। লাইফ সেভিং এর জন্য হয়তো আপনার একটা পাথর রয়ে যেতে আরেকটা পারে। ব্যাপার হচ্ছে অনেকের যে স্যার এই ধারণা আচ্ছা, থাকতে পারে। একটু এটাকে ক্লিয়ার করবেন? দুইটা টার্ম আমরা বলছি, রিকারেন্ট এবং একটা রেসিডুয়াল। রেসিডুয়াল মানে হ্যাঁ, সব পাথর অনেক সময় দেখা গেল যে কিডনিটার ভিতরে কিন্তু আমাদের অনেকগুলো ক্যাভিটি বা কি বলি ক্যালিক্স, ক্যালিসের সিস্টেম গুলা আসলে আমাদের ৭০০ কোটি মানুষ পৃথিবীতে যদি থাকে, ৭০০ কোটি রকম ভাবে আল্লাহর কুদরতে ক্যালিস গুলা ওরিয়েন্টেড এবং ক্যালিস গুলা যেভাবে থাকে এইরকম আমাদের এই জালের মতো। তো ওর মধ্যে দিয়ে আলাদা আলাদা খোপের মধ্যে আনতে গেলে কিডনির ক্ষতি হয়। কারণ কিডনি ইজ হাইলি ভাস্কুলার। তো এই কিডনির ক্ষতি যেটা হবে প্লাস হচ্ছে যে ব্লিডিং রক্তপাত হয়ে রোগীর ঝুঁকি তৈরি হয়। সেক্ষেত্রে অনেক সময় দেখা গেল ঝুঁকি বিপরীত হতে পারে। এটা একটা হতে পারে। আবার অপারেশন করার এটা সাধারণত আমরা করার পরে আমরা যদি সব পাথর না আনতে পারি রোগীকে বলি এবং সব পাথর যে বের করতে হবে এমনও কোনো কথা নেই। সব পাথর বের করতে গিয়ে কোনো ক্ষতি করার মধ্যে কোনো জীবন কল্যাণ ঝুঁকির মধ্যে কল্যাণ ফেলে যায়। কল্যাণ নিহিত নাই। আর আরেকটা ব্যাপার হচ্ছে অনেক সময় দেখা যায় তার আবার ২-৩ বছর পরে পাথর আবার হতে পারে। সেক্ষেত্রে সব পাথরই যে আমরা অপারেশন করব তা কিন্তু না। আমরা অনেক সময় রোগীরা দেখা যায় যে এই পাথর খুব ছোট একটা পাথর, যার কোনো সিম্পটমও নাই। কিন্তু রোগী হয়তো তার ব্যাক পেইন আছে অন্য কারণে। কিছু পাথর নিয়ে খুব চিন্তা। আমার সব পাথর আমি অপারেশন করি না। সব পাথর অপারেশন না করার মধ্যেও রোগীর কল্যাণ নিহিত থাকতে পারে। এক্ষেত্রে একটা ডক্টর আপনাকে বলবে। এবং আমরা বলি বেস্ট সার্জন নো হোয়েন নট টু ডু। কখন করব না সেটাও আমার জানতে হবে। সব রোগীকে অপারেশন করার কোনো দরকার নেই। অবস্থা বুঝেই সেটা করতে হবে। আ ইউএসডব্লিউ মানে একটি অপারেশন রয়েছে আপনার কিডনি পাথর বের করার জন্য। যেটা কাঁচা ছোড়া লাগে না, ছিদ্র হওয়া লাগে না, কিছুই লাগে না। এবং খুব একসময় খুব জনপ্রিয়। ইউএসডব্লিউ আচ্ছা, আমি আমি এখন আমি একটা, একটা করে আসলে বলব। যেমন কিডনির পাথর। কিডনির পাথরে কি, কি অপারেশন করা যায়? যেমন কিডনির পাথর যেটা বললাম কিডনিটা আপনারা জানেন যে সেখানে আপার, মিডল এবং লোয়ার ক্যালিক্স থাকে। যদি আপার এবং মিডল ক্যালিক্স যদি ১ সেন্টিমিটারের চেয়ে ছোট স্টোন থাকে এবং সেটা যদি সফট নরম স্টোন থাকে সেক্ষেত্রে বলা হয় EHWL অর্থাৎ রোগী একটা মেশিনের মধ্যে শোবে, বাইরে থেকে শক ওয়েভ দেওয়া হবে। নাম হচ্ছে এক্সট্রা কর্পোরিয়াল অর্থাৎ শরীরের বাইরে থেকে শক ওয়েভ লিথোট্রিপসি ECHWL বা EHWL। প্রথমে জার্মানিতে শুরু হয়েছিল ৮০ দশকে। ৮০ দশকে হয়েছিল, খুবই জনপ্রিয় হয়েছিল এবং সবসময়ের ক্ষেত্রে অসাধারণ ফলাফল। কিন্তু যদি পাথরটা শক্ত হয় সেক্ষেত্রে কিছু বের হয় না। পাথর ভাঙা যায় কিন্তু অনেক সময় পাথর আর বের হয় না। বা শক্ত হলে পাথরটা ভাঙে না আদৌ। যেটা বললাম ১ সেন্টিমিটার নিচে যদি হয় পাথর তাহলে এই পদ্ধতি ভালো। 1 to 2 সেন্টিমিটার যদি হয় সেক্ষেত্রে বলা হয় RIRS বা ফ্লেক্সিবল ইউআরএস, রেট্রোগ্রেড ইন্ট্রারেনাল সার্জারি। আমরা প্রস্রাবের রাস্তা দিয়ে পাইপ ঢুকে ইউরেটার দিয়ে গিয়ে কিডনিতে গিয়ে পাথরটা আমরা নিয়ে আসতে পারি। তার নাম হচ্ছে ফ্লেক্সিবল ইউটারোস্কোপি। ইউটারোস্কোপি যন্ত্রটা ঢুকে কিডনি পর্যন্ত গিয়ে আমরা পাথরটাকে ধরে নিয়ে আসবো বা ধরে নিয়ে আসার চেয়ে লেজার দিয়ে আমরা ভাঙবো। বিভিন্ন ধরনের হলমিয়াম লেজার, থিনিয়াম লেজার, এনডিআর লেজার আমরা ইউজ করে পাথর গুঁড়া করি। ডাস্টিং করব, ডাস্ট পাউডারের মতো করে দিব। সেটা কিন্তু একটা ভালো পদ্ধতি। আর যদি 2 সেন্টিমিটার এটা হচ্ছে 1 to 2 সেন্টিমিটার। যদি 2 সেন্টিমিটার চেয়ে বড় হয় এবং লোয়ার ক্যালিসিয়াস স্টোন থাকে সেগুলো কিন্তু RIS এর জন্য অত ভালো হয় না। আবার ESWL হবে না সেক্ষেত্রে ECNL অর্থাৎ পারকিউটেনিয়াস নেফ্রোলিথোটমি।
আমাদের আহসান হাবিব খান সাহেব যেটা লিখে বলেছিলেন, উনি পিসিএল করেছিলেন। এইটাই সবচেয়ে জনপ্রিয় আমাদের দেশে, কারণ এটার খরচও কম কিছুটা রিলেটিভলি ফিজিবল ইউএস এর তুলনায়, এবং এটা খুব হচ্ছে রেজাল্টও খুব চমকপ্রদ। আমরা ফুটো করে কিডনির ভিতর ফুটো করে সরাসরি পাথর দেখে ধরে নিয়ে আসি, আর যদি বেশি বড় হয় তাহলে আমরা সেটাকে ভাঙি। সেটা আমরা নিউমেটিক অর্থাৎ শব্দ তরঙ্গ দিয়ে ভাঙতে পারি, হাইড্রোলিক তরঙ্গ দিয়ে ভাঙতে পারি, আল্ট্রাসনিক মেশিন দিয়ে ভাঙতে পারি, লেজার দিয়ে ভাঙতে পারি। এইভাবে আমরা ভেঙে নিয়ে আসতে পারি গুঁড়া করে, এবং পিসিএল অপারেশনের মাধ্যমে দূর করতে পারি। এখন আসেন আপনার যদি ইউরেটারে হয়, আপার ইউরেটারে যদি হয় সেক্ষেত্রে ফ্লেক্সিবল ইউআরএস জনপ্রিয়। আবার সেটা কিডনির মধ্যে ধাক্কা দিয়ে পুশব্যাক করে আমরা পিসিএল করতে পারি। লোয়ার ইউরেটারে, মিড বা লোয়ার ইউরেটারে হলে আমরা ইউজুয়ালি ইউআরএস করি। সেমি রিজিড ইউরেটার ভেনোস্কোপি মেশিন, লম্বা মেশিন আছে, আমরা ইউরেটারে দিয়ে ঢুকিয়ে পাথর ধরে নিয়ে আসি। এটা আমাদের দেশে অহরহ হয়। কিন্তু এই ধরনের চিকিৎসাগুলো সবসময় আমাদের দেশে মূত্রথলির পাথরের জন্য হচ্ছে সিস্টোলিথোলা প্যাক্সি করতে পারি আমরা, এবং নিয়ে আসতে পারি। এবং মূত্রথলি এবং মূত্র প্রস্রাবের রাস্তায় যে পাথরগুলো, সেগুলো অনেক সময় প্রস্রাব আটকে যায়, সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি ব্যবস্থা নিতে হবে। জি। স্যার, এই যে পাথরের অপারেশন করলেন, একটা বিভ্রান্তি রয়েছে আমাদের। কিন্তু অনেকগুলো পদ্ধতির কথা বললেন, WLERS, PCM, কিন্তু অনেকেই কিডনির পাথর যদি ট্রিটমেন্ট বের করেন, তাহলে পাথর থেকে যাওয়ার সম্ভাবনা থাকে, ছিদ্র করে। হ্যাঁ, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ ইস্যু। সত্যি কথা দেখুন, ব্যাপারটা হচ্ছে পাথর দূর করাটা সহজ, কিন্তু পাথর যে বারবার হবে না, এটা এটা কিন্তু সমাধান করা কিন্তু খুবই কঠিন। কারণ যেটা বললাম, তার যে মেটাবলিক সমস্যা, তার যে অ্যানাটমিক্যাল সমস্যা, সেটা কিন্তু দূর হচ্ছে না। সেটা আমি একটু পরে আলোচনায় আসবো। তো এখন যেটা ব্যাপার, যে কেটে করলে যে এখন বর্তমান যুগটা মিনিমালি ইনভেসিভ, খেয়াল করেন, পিত্তথলির পাথর কিন্তু কেউ কেটে করে না, সবাই এখন মেশিন দিয়েই করে। কিডনি টিউমার মেশিন দিয়ে করে। পাথরও সর্বশ্রেষ্ঠ পদ্ধতি, উৎকৃষ্ট পদ্ধতি আসলে ভ্যারি করে যে কোন পদ্ধতি করবো, নির্ভর করে হচ্ছে পাথরের সাইজের উপর, এবং হচ্ছে পাথরের লোকেশনের উপর কোথায় আছে। কিন্তু কোনোভাবেই আমরা এখন বলা হয়, আমরা বছরে একটাও কেটে অপারেশন বিদেশে করা হয় না। হ্যাঁ, আমাদের দেশের মানুষজন অনেক বড় পাথর কেটে সমস্যা, আমরা বছরে ২-১ টা বাধ্য হয়ে কেটে করি। কিন্তু শতকরা ৯০-৯৫% পাথরই মেশিন দিয়ে করা সম্ভব, এবং এক্ষেত্রে স্টোন ক্লিয়ারেন্স ও 100% করা সম্ভব। মানে কি, পাথর বারবার হতে পারে, কেটে করলে হতে পারে, মেশিন দিয়ে করলে হতে পারে। কিন্তু কেটে করে সমস্যা হচ্ছে, এটা অনেক বড় স্কার থাকে। দেখা গেল এইখান থেকে শুরু করে কিছু পিঠ থেকে শুরু করে সামনে পর্যন্ত একটা বিরাট একটা স্কার থাকবে। এই পাথর যখন স্কার থাকবে তখন তার ইনফেকশন হতে পারে। তারপর তার হাঁটা চলার সমস্যা হতে পারে, চলাফেরার সমস্যা হবে, ব্যথা হবে, কাজ করতে পারবে না, হার্নিয়া হতে পারে। কিন্তু পাথর বার্গ হতে পারে, এবং যখন কিডনির ভিতর কাটা হবে তখন নেফ্রন লস হবে। আমরা যেটা বললাম, কিডনি কিন্তু ১০ লক্ষ নেফ্রনের সমন্বয়ে গঠিত সার্কিট। তো এই সার্কিটগুলো কিন্তু নষ্ট হবে কেটে ফেললে বেশি। বেশি আর ওটা হাত দিয়ে ভাত খাওয়া, আর হচ্ছে চামিচ দিয়ে ভাত খাওয়ার মতো। বা পাশের রুমে একটা জিনিস আছে, আপনি জিনিসটাকে আপনি হাত ঢুকে আনলেন। আরেকটা হচ্ছে আপনার ছোট ফোর্স থেকে ধরে নিয়ে আসলেন। এটা কোনটা ইজি সেটা বুঝতে হবে। কাজেই আমাদের অবশ্যই ল্যাপারোস্কোপি, এখানে যে পদ্ধতি, এন্ডোস্কোপিক পদ্ধতি, এগুলোর মাধ্যমে এবং না কেটে করার মাধ্যমেই শতকরা ৯৫% পাথরই অপারেশন করা হয়। এটাই সুপিরিয়র, এবং এটাই রোগীর জন্য মঙ্গলজনক। কিন্তু এটা অবশ্যই আ ভালোর জন্যই করা হচ্ছে। আরেকটা বিভ্রান্তি সমাজে প্রচলিত রয়েছে যে হোমিওপ্যাথিক ওষুধে পাথর একেবারে দূর হয়ে যায়। পাথরকুচি পাথর কুচি হয়ে বের হয়। লেবু পানি খেলে পাথর গলে বের হয়ে যায়। এই তথ্যগুলো কতটা আসলে শুধু আমাদের দেশে না, ইন্ডিয়া একটা ভিডিও দেখলাম যে এখানে এই জায়গায় ঘষে পাথর এভাবে নিয়ে আসলো। এই যে চটকদার বিজ্ঞাপন, এই যে বিভিন্ন ধরনের কি বলবো, যে মানুষের প্রতারণার জালে, বিভ্রান্তির জালে মানুষকে ফেলা, এটা আসলে একটা অপরাধ। আমরা বলবো যে একটা ক্রাইম। কারণ হোমিওপ্যাথিক ওষুধ তারা কি দিবে না দিবে সেটা আমরা জানি না। কিন্তু আসলে পাথর বের করার জন্য খুব বেশি সংখ্যক ওষুধ আসলে নাই। বেশি ওষুধ আসলে নাই। ছোট পাথর হলে আমরা যেটা বললাম, যে পাথর বের করার জন্য কিছু ডায়াবেটিস অর্থাৎ প্রস্রাবের পরিমাণ বাড়ানোর জন্য কিছু ওষুধ আছে। আর যে রাসায়নিক পদার্থটা বেশি আছে, যেমন কারো ইউরিক অ্যাসিড বেশি আছে, আমি চিনি দেওয়ার চেষ্টা করলাম। কারো অ্যালাইন, সেটা কারো ইনফেকশন আছে, সেটাও দিলাম। সেটা অন্য কথা। কিন্তু আসলে কোন পাথরকে গলিয়ে ফেলার জন্য কোন ওষুধ আসলে নেই। পাথরকুচি পাতাই হোক, লেবু জলই হোক, কোন কিছুই পাথরকে গলাতে পারে না। কিন্তু এগুলো নিয়ে আসলে বিভিন্ন ধরনের ব্যবসায়িক আ পদ্ধতি প্রচলিত আছে, এবং এটা শুধু আমাদের দেশে না, বিশেষ করে এটা তৃতীয় বিশ্বের দেশগুলোতে, আ যেমন আমাদের
ইন্ডিয়া বলেন, পাকিস্তান বলেন বা আফ্রিকার দেশসমূহ যেসব জায়গায় অশিক্ষিত মানুষ বেশি বা বিভিন্ন ধরনের কুসংস্কার আছে, সেখানে এগুলো বেশি প্রচলিত। এবং আমাদের দেশেও গ্রামাঞ্চলে বা অশিক্ষিত লোকজন সেখানে অর্ধশিক্ষিত লোকজন তাদেরকে মানুষ বিভিন্ন প্রতারণার শিকার করছে। আপনারা অবশ্যই আমাদের দেশে এখন দক্ষ ৪০০-৫০০ ইউরোলজিস্ট আছেন। তাদের শরণাপন্ন হলে আপনারা এই সম্বন্ধে ভালো পরামর্শ পাবেন। বাংলাদেশের আনাচে কানাচে বলবো এখন প্রত্যেকটা জেলা পর্যায়ে কিন্তু এখন ইউরোলজিস্ট পদায়ন করা হ্যাঁ, অবশ্যই এবং আমি মনে করি হচ্ছে। যে আপনারা অবশ্যই ইউরোলজিস্ট শরণাপন্ন হবেন এবং যেটা বললাম যে পাথর লাইফ লং রিকারেন্ট এবং মেটাবলিক ডিজিজ। দর্শক আপনাদেরকে আবারও স্মরণ করে দিচ্ছি যে আপনারা কিন্তু আমাদেরকে সরাসরি প্রশ্ন করতে পারেন লিখে কমেন্ট বক্সে আমাদের কমেন্ট ফিল্ডে, অথবা আপনাদের স্ক্রিনে দেখানো নাম্বারে, অর্থাৎ আমাদের স্ক্রলে যে নাম্বার যাচ্ছে সেখানে ফোন করে সরাসরি আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে কথা বলতে পারেন, আপনার সমস্যা দেওয়া হতে পারেন। আমরা আপনার ফোনের অপেক্ষায় রইলাম। পরবর্তী প্রশ্ন হচ্ছে স্যার, খাবার-দাবার যে আমাদের খাবার-দাবার খাই, প্রত্যেক যে খাবার-দাবার, এখানে কি কোনো খাবার পাথর হতে বাধা দেয়? খাবারের ভূমিকা। আচ্ছা, খাবারের ভূমিকা বলার আগে আমি আসি যে আমাদের আসলে আ মানে লাইফস্টাইল, বর্তমান লাইফস্টাইলটা অনেক সময় একটা অভিশাপ। যেমন আমরা যে বেশি স্ট্রেস এবং অ্যাংজাইটি তে থাকি এবং আমরা যে ফাস্ট ফুড, জাঙ্ক ফুড খাই, সেটাতে প্রচুর পরিমাণ লবণ থাকে, বাটার থাকে এবং এই যে আমরা মিট যে খাচ্ছি, আমরা যে বার্গার খাচ্ছি, আমরা চিকেন ফ্রাই খাচ্ছি, এগুলো কিন্তু অবশ্যই হাই প্রোটিন ডায়েট কিডনির পাথর তৈরি হওয়ার জন্য দায়ী। এবং বলা হয় যে ক্যালসিয়াম জাতীয় জিনিস যেসব খাবারগুলোর মধ্যে বেশি আছে, সেগুলা জিনিসপত্র যত কম খাওয়া যাবে, যেমন মাছের কাঁটা, সামুদ্রিক মাছ, তারপরে মহিষের হাড়, দুধ, ডিম, এই জিনিসগুলো আমাদের কম খেতে হবে এবং পর্যাপ্ত পরিমাণ পানি খাওয়া। সেটা হচ্ছে যেটা বললাম যে খুব বেশি না, আবার ৪ লিটারের বেশি আসলে লাগে না। ৪ লিটার পর্যন্ত পানি পান করাটা দরকার এবং পরিমিত পরিমাণ মাংস, লবণ এবং অক্সালেট যুক্ত খাবার যেমন সবুজ শাকসবজি, বাদাম এবং চকোলেট, এগুলো কম খাওয়া যেতে পারে। এবং যে রোগের জন্য কিডনি পাথর হয়, যেমন যে পাথরটা আমরা বের করি সেটা আমরা ক্লিনিক্যাল এনালাইসিস করি। এনালাইসিস করে দেখব যে কি কারণে কি ধরনের পাথর। যেমন যেটা বললাম আমরা কি করব? যেমন সিরাম ক্যালসিয়াম করব, ক্যালসিয়াম লেভেল তার বেশি কিনা। ফসফেট লেভেল করব। সিরাম ইউরিক অ্যাসিড লেভেল করব। ইউরিক অ্যাসিডটা কিন্তু একটা কালপ্রিট পাথর হওয়ার জন্য, জি। বাতের সমস্যা যেমন করে পাথর তেমন করতে পারে। আচ্ছা, সিরাম ক্যালসিয়াম, ফসফেট, ইউরিক অ্যাসিড, অক্সালেট এবং সাইট্রেট লেভেল করব। তারপরে আমরা করব 24 আওয়ার্স ইউরিনারি ক্যালসিয়াম, সাইট্রেট, অক্সালেট, ফসফেট করে দেখব এগুলোর এক্সক্রিশন বেশি হয় কিনা। যেমন হাইপার ক্যালসিউরিয়া, যদি ক্যালসিয়াম বেশি বের হয় শরীর থেকে, সেটা কিন্তু একটা মেটাবলিক ডিজিজ, সেটা চিকিৎসা করতে হবে। হাইপার ইউরিয়া সেটা একটা সমস্যা। এবং ইউরিক অ্যাসিড যদি বেশি থাকে সেক্ষেত্রে আমরা অ্যালোপিরিনল বা ফেবুস্ট্যাট জাতীয় ওষুধ দিয়ে থাকি। আর যদি কারো আ হা যদি কারো হাইপারক্যালসিউরিয়া থাকে সেক্ষেত্রে আমরা থায়াজাইড ডায়ুরেটিক্স দেই। যেমন আমরা থায়াজাইড ডায়ুরেটিক্স জাতীয় ওষুধ এখানে ইউজ করি। আর অক্সালেট জাতীয় খাবার আমরা যেটা বললাম। আর প্রস্রাব সংগ্রহ করে আমরা দেখব। যেমন প্যারাথর্মাল লেভেল দেখব, প্যারাথাইরয়েডের কোন টিউমার আছে কিনা। প্যারাথাইরয়েড অ্যাডেনোমা কিন্তু একটা ইম্পোর্টেন্ট কারণ। আমরা বলি বোন, স্টোনস, গ্রোনস, সাইকিক বোন। অর্থাৎ এই প্যারাথাইরয়েড অ্যাডেনোমা থাকলে হাড় বারে ভাঙবে, কিডনিতে পাথর তৈরি হবে এবং তার হচ্ছে পেটে ব্যথা করবে এবং সাইকিয়াট্রিক সমস্যায় ভুগবে। কাজেই এই যে কারণগুলো, এগুলো আমাদেরকে নির্ণয় করতে হবে। ঠিক একইভাবে আমরা বিভিন্ন ধরনের আমরা আমাদের যেমন সবুজ শাকসবজি, ডিম, ম্যাগনেসিয়াম জাতীয় খাবার, লাল চাল, কলা, ওট, এই জিনিসগুলো আমরা যতটুকু পারি নিয়ন্ত্রণের মাধ্যমে। তো পানিটা যেটা বললাম যে আমাদের ৪ লিটার মতো পানি আমরা পান করতে পারি এবং অ্যালকোহল, অ্যান্টাসিড, লাল মাংস, দুগ্ধজাত পণ্য, আ কার্বোনেটেড পানীয়, ক্যাফেইন, পরিশুদ্ধ খাবার, পরিশুদ্ধ আগে না। আমরা যেটা খাবো সেটা হচ্ছে আমাদের আঁশযুক্ত খাবার বেশি খেতে হবে। আঁশযুক্ত খাবার খেতে হবে। পরিশুদ্ধ আটা খাওয়া যাবে না। আর যেটা বললাম যে অবশ্যই আমাদের ঘন ডাক্তারের চেকআপে থাকতে হবে এবং প্রকারভেদ জেনে সেই অনুযায়ী আমাদের চিকিৎসা করতে হবে এবং সর্বোপরি মেটাবলিক এর এবং ফিজিক্যালি অ্যাক্টিভ রেগুলার এক্সারসাইজ করা, বসে না থাকা। আর যারা আরেকটা কারণ হচ্ছে ইনফেকশন ঘন হয়। অনেক কিন্তু চিন্তা করে ক্যালসিয়াম ট্যাবলেট বছর পর বছর খেতে হয়। বেশি পরিমাণে ক্যালসিয়াম জাতীয় ট্যাবলেট খাওয়াও কিন্তু রাইট। কিডনি পাথর হলো আমি যে বললাম, আমার হ্যাঁ, এইটা আজকের সবচেয়ে এই মেসেজটা দেওয়ার জন্য আমি আজকে বলছি। সেটা হচ্ছে যে আমাদের অনেক রোগীরাই কিন্তু আসলে আসে না। কিন্তু উন্নত বিশ্বে কিন্তু বলা হয় যে প্রতি বছর কিন্তু আফটার দ্যা এজ অফ 40, ৪০ বছরের পর সবাই চেকআপ করে। কারণ সেটা বললাম যে অনেক সময় পাথর নীরব ঘাতক হিসেবে, যেমন
হয়তো তার কোনো কারণে পেটে ব্যথা হয়েছিল, সে সেটাকে ইগনোর করছে। এটাকে সে বেমালুম ভুলে গেছে। কিন্তু এইটার কারণে কিডনিতে ফুলে গিয়ে সেখানে ইনফেকশন হয়ে পায়ন ফুসফুস হয়ে যেতে পারে। ২ কিডনিতে বড় স্টোন, অনেক বড় পাথর, একদম যেটা বললাম স্ট্যাগ হর্ন, অর্থাৎ হরিণের শিংয়ের মতো পাথর হয়ে তার সেই পাথর দিয়ে কিডনি ব্লক হয়ে কিডনি ফেইলিউর হয়ে আসে। সে ডায়ালাইসিস করতে হয়েছে। এবং অনেক বড় পাথর হয়ে ২ টা নালী ব্লক হয়ে গেছে, অবস্ট্রাকশন হয়েছে, ফেইলিউর এবং কিডনিতে ইরিভার্সিবল ড্যামেজ, অর্থাৎ ২ টা কিডনি ড্যামেজ হয়ে গেছে। এই অবস্থা কিন্তু আসতে পারে। এক্ষেত্রে অবশ্যই আমাদের চেকআপ করতে হবে। আমাদের যে আপনি প্রশ্নটা করেছেন যে আসলে পাথর আমরা আ আ উম বুঝবো কিভাবে? আসলে আমরা অনেক সময় বুঝতে পারি না। সেজন্য আমাদের চেকআপটা একটা ইম্পোর্টেন্ট টুল। এবং এই যে পাথর লং টাইম থাকে, তার পাইলোনেফ্রাইটিস হতে পারে, ইউটিআই হবে, পাইলোনেফ্রাইটিস হবে, জ্বর প্রদাহ হবে, কিডনি ফেইলিউর হবে। তো কাজেই স্টিচিং টাইম সেভস টাইম। সময়ের একটা অসময়ের দরকার। সময়ের চিকিৎসা সময়ে করতে হবে। জি, এবং অনেক সময় দেখা যায় বলতে অনেক হাতুড়ে চিকিৎসক বা হোমিওপ্যাথি চিকিৎসক বা যাদের এ বিষয়ে যাদের কোনো জ্ঞান নেই, তারা বিভিন্ন রকম ভ্রান্ত পরামর্শ দিয়ে আমাদের দেশের বিশেষ করে গ্রামাঞ্চলের বা মফস্বল রোগীদেরকে প্রতারণার ফাঁদে ফেলে এবং চিকিৎসা পদ্ধতি বিলম্বিত হয়। এবং এখানে sooner the better, দ্রুত চিকিৎসা করাটা খুব প্রয়োজন। জি স্যার। আসল ভাবে লিখেছেন যে আহসান খান পরবর্তী জন্য অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত থাকার জন্য, প্রশ্ন করার জন্য। এই আসমান হাবিব যেমন প্রশ্ন করে তার সঠিক উত্তর পেয়েছেন, তিনি কিন্তু আমাদের ধন্যবাদ জানিয়েছেন। আপনাদের প্রশ্ন করতে পারেন, আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে। আমরা প্রশ্ন উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছি। পরের প্রশ্ন স্যার। কিডনিতে একাধিক পাথর থাকলে আ কি হয়? হ্যাঁ, একাধিক পাথর বলতে আমরা বলতে পারি যে দেখা গেল যে আমরা কিন্তু এখন পাচ্ছি খুব বেশি বাইল্যাটারাল, মানে ২ সাইডই আছে। হুম, ডান বাম ২ দিকে আছে। আসলে তখন রোগীরা বলতে পারে আমি সব একবারে দূর করব। আসলে ওইটা আমরা তখন দেখি যে পাথরটা কি, যেমন ডান দিকেই কিডনিতে আবার নালীতে হতে পারে। বাম দিকে দেখা গেল কিডনিতে হলো, ডান দিকে নালীতে হলো, আবার থলিতে হলো। আবার কিছু পাথর কিডনিতে তৈরি হয়ে সেটা আস্তে, আস্তে নালী দিয়ে আস্তে, আস্তে নামে। দেখা গেল নেমে আস্তে, আস্তে নিচে আসে। কিন্তু মূত্র কিডনির নালীর যে জাংশনটা মূত্রথলির সেখানে খুব চাপা থাকে। সব পাথর কিন্তু বের হবে না। তো আমরা অনেক সময় এগুলো পাথরকে এক্সপেক্টেন্ট থেরাপি দেই। অর্থাৎ কিছু পাথর বের হয়ে গেল। সেদিন তো আসলে আমার কাছে সে আসলো যে একটু বড় কৌটা নিয়ে আসছে পাথর ভরা। অর্থাৎ কি হচ্ছে রিকারেন্ট স্টোন ফর্মার এন্ড স্টোন পাস করে। হুম, এরকম মেটাবলিক যেমন হাইপার অক্সালিরিয়াতে হাইপার আ ব্যাকটেরিয়াতে দেখা গেল অনেক পাথর তৈরি হয়। এবং পাথর নিয়ে রোগীরা হাইপারটেনসিভিয়াতে রোগীরা পাথর নিয়ে অনেক পাথর নিয়ে আসে। কিন্তু কিছু পাথর তার আটকে থেকে, তার কিডনিতে আটকে থেকে তার তীব্র ব্যথা হতে পারে। তো পাথর যেটা বললাম যে বিভিন্ন স্থানে হতে পারে, বিভিন্ন লোকেশন হতে পারে। যেমন আপার, মিডল, লোয়ার ক্যালিক্সে হলো, একই সাথে আবার তার নাড়িতে হলো। সেক্ষেত্রে আমরা যেটা বললাম স্টেজ, অর্থাৎ ধাপে, ধাপে চিকিৎসা করতে হবে। ধাপে, ধাপে চিকিৎসা করতে হবে। এক্ষেত্রে রোগীর জন্য যেটা ভালো সেটা আমরা আসলে যেটা বললাম যে কোন মানুষের সাথে কোন মানুষের যেমন চেহারার মিল নেই, তার সাথে কারো পাথরের রোগী থাকে। তাই দেখে শুনে বুঝে আমাদের চিকিৎসা করতে হবে। যাতে আমরা রোগীর জন্য সর্বোচ্চটা দিতে পারি এবং কিডনি এবং মূত্রতন্ত্রের সবচেয়ে কম ক্ষতি করে বা ডিসরাপশন করে আমরা চিকিৎসা দেওয়ার চেষ্টা করি। জি। তাতেই মঙ্গল। এই পাথরের কোমর ব্যথার সম্পর্ক থেকে হ্যাঁ, অবশ্যই সম্পর্ক আছে। যে কিডনিতে পাথরে অবশ্যই কোমরে ব্যথা হতে পারে। কিন্তু কোমর ব্যথার আরো ১০-২০ টা কারণ আছে। যেমন কিছুক্ষণ কেউ যদি স্ট্রেনাস এক্সারসাইজ করে, কেউ যদি দাঁড়িয়ে থাকে, ব্যাক পোশ্চার এ থাকে, হতে পারে। লাম্বার স্পন্ডিলাইটিস হতে পারে, PLID তে হতে পারে, মাসকুলোস্কেলেটাল পেইন এ হতে পারে। এসব বিভিন্ন কারণেই প্যানক্রিয়াটাইটিস ও হতে পারে। হুম, তো এইসব কারণের মধ্যে কোমর ব্যথার একটা কারণ হচ্ছে কিডনির সমস্যা। কিডনিতে পাথর ছাড়া কিডনিতে প্রদাহ হয়েও হতে পারে, ইনফেকশন হয়ে হতে পারে, টিউমার হয়ে হতে পারে। হুম, কাজেই কিডনিতে ব্যথা হলেই যে পাথর হয়েছে বা কিডনির সমস্যা নাও হতে পারে। কিন্তু অবশ্যই কোমর ব্যথা হলে অবশ্যই এর কাছে শরণাপন্ন হতে হবে। সেক্ষেত্রে উনি দেখে কিডনির সমস্যা না থাকলে উনি রেফার করবেন যে কোন সমস্যা ওই অর্থোপেডিশিয়ান বা ফিজিক্যাল মেডিসিন এ সেই রোগী চিকিৎসা নিতে পারবে। জি, তবে সাথে, সাথে আরেকটা কথা জানতে হবে সেটা হচ্ছে কিডনিতে এই যে পাথর যখন হবে সবসময় যে ব্যথা হবে তা কিন্তু না। সেজন্য আমি যেটা বলছি রেগুলার চেকআপ করাটা গুরুত্বপূর্ণ। অবশ্যই আ রোগীদেরকে মানে একটা সুস্থ মানুষদেরকে আমরা বলব যে ৪০ বছরের পরে আপনারা অবশ্যই চেকআপ এ থাকবেন। কারণ ৩০ এর পরেই সাধারণত এগুলো বেশি হয়। আরেকটা প্রবাসী ভাইদের জন্য একটা মেসেজ দিয়ে রেখে এসেছি, আমাদের যারা রেমিটেন্স যোদ্ধা আছেন বিদেশে, তাদের কিন্তু তারা অনেক গরম আবহাওয়ায় কাজ করেন, তারা পানি কম খান এবং তীব্র সোয়েটিং ঘাম হয় এবং সেইখানে কিন্তু আ মানে তাদের পাথর হওয়ার প্রবণতা খুবই বেশি। আমরা
এই যে মিডল ইস্টের রোগী প্রচুর পায়, তারা পাথর নিয়ে আসেন এবং তারা দেশে তাদেরকে দেখা গেল কিডনি ফেলিওর অনেকের হয়ে যায়, অনেক ইনফেকশন হয়ে যায়। তখন তারা আসেন। সেটা খুবই দুর্ভাগ্যজনক। আমরা চাই যে তাদেরকে একটা ভালো সেবা দেওয়ার জন্য তারা তো রেমিটেন্স যোদ্ধা। তো এক্ষেত্রে আমরা বলব যারা বাইরে কাজ করেন যেমন আ রিক্সা চালক, হকার বা আমাদের ট্রাফিক পুলিশ আছেন। তো যারা বাইরে গরমে কাজ করেন তাদের তৈলাক্ত প্রবণতা যেহেতু বেশি, তো তাদের চেকআপ করাটা খুবই গুরুত্বপূর্ণ। বছরে অন্তত করতে করতে ইউরেটারের পাথর থেকে কি বিপজ্জনক? ইউরেটার হচ্ছে অনেকটা যেটা বললাম কিডনি থেকে যে রাস্তাটা কিডনির নালী থেকে যে আমরা ইউরেটার। কিডনিতে পাথর অনেক সময় এই রাস্তায় যদি পাথর তার আ আটকে থাকে আটকে যায়, সেক্ষেত্রে প্রস্রাব বের হতে পারে না। সেক্ষেত্রে কিডনি ফুলে যায়, যাকে বলি আমরা হাইড্রোনেফ্রোসিস। এই হাইড্রোনেফ্রোসিস থেকে তখন পায়োনেফ্রোসিস হবে, পুজ হয়ে যেতে পারে কিডনির মধ্যে। এক পর্যায়ে রোগীর জ্বর আসবে তীব্র এবং এই যে ইনফেকশন সে রক্তে ছড়িয়ে পড়বে, ইউরোসেপসিস হবে, এসআই-আরএস হয়ে রোগী কিন্তু তখন আইসিইউ এবং আ হেমো হেমো তাকে হচ্ছে এইচডি হাই ডিউটি ইউনিটে লাগতে পারে। হাই ডোজ অ্যান্টিবায়োটিক দিয়েও অনেক সময় চিকিৎসা করলে কাজ হয় না। কাজেই অবশ্যই কিডনি নালীর পাথরের চিকিৎসা করাটা খুবই গুরুত্বপূর্ণ। আর্জেন্ট, এটা আর্জেন্ট। খুব নিউরোলজিক্যাল ইমার্জেন্সি, নিউরোলজিক্যাল ইমার্জেন্সি বলব। শিশুদের কিডনি থেকে পাথর আছে? হ্যাঁ, আমরা ১-২ বছরের বাচ্চাদেরও কিডনির পাথর পেয়েছি। অনেক সময় বিপাকীয় সমস্যা যেটা বললাম পেরিফেরিওটিক জাংশন অবস্ট্রাকশন অর্থাৎ কিডনি নালী ব্লক থাকতে পারে, আবার রিফ্লাক্স থাকতে পারে। তারপর তার প্রস্রাবের রাস্তায় যদি স্ট্রিকচার থাকে, বিভিন্ন ধরনের বাধা থেকে কিন্তু হতে পারে এবং মেটাবলিক অ্যাবনরমালিটি যেটা বললাম হাইপার ক্যালসিউরিয়া, হাইপার অক্সালিউরিয়া, হাইপার এই যে মেটাবলিক সমস্যাগুলো এগুলো কিন্তু ছোটবেলা থেকেই কিন্তু এগুলো কিন্তু মাতৃগর্ভ থেকেই আ আ এই এই কন্ডিশনটা বিরাজমান থাকে। কাজেই শিশুদের কথা হতে পারে এবং আরেকটা জিনিস যেমন ছোট বাচ্চাদের ক্ষেত্রে মূত্র হইতে পাথর তৈরি হয় কারণ যে ভিটামিন এ যেগুলো যেমন স্ট্রিমিং অফ প্রিপিউস। কাজেই ছোট বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু পাথর হতে পারে এবং এক্ষেত্রে এটা যদি অবহেলা করা যাবে না। ছোট বাচ্চাদের ক্ষেত্রেও ইউরোলজিক্যাল সমস্যায় তখন রোগীর তারা হয়তো ব্যথার কথা ঠিকমতো বলতে পারবে না, প্রস্রাবের কথা বলতে পারবে না। কিন্তু আমরা তাদের উপসর্গ দেখে আমরা তাদেরকে অবশ্যই ইউরোলজি হওয়ার চেষ্টা করতে অর্থাৎ হবে। আপনার বাসার ছোট্ট বাচ্চা যদি আপনাকে রাস্তা অর্থাৎ ব্রিজ ধরে যদি টানাটানি করে, অনেক সময় নানি দাদিরা বলেন দুষ্টু হয়ে গেছে বাচ্চাটা। তো বারবার শুধু এটা ধরে টানাটানি করে। তার মানে নিশ্চয়ই তার প্রস্রাবের থলিতে পাথর আছে। হতে পারে এবং এটা বললাম স্ক্রিনিং অফ এটা কেন হয়? ডিসকমেশন ভিটামিনের ডেফিসিয়েন্সি হলে এই যে এই এপিথেলিয়াম অর্থাৎ ভিতরে যে যে আবরণ আছে ভিতরে এগুলোতে ডিসকমেশন হয় খসে খসে পড়ে ওরা জমা হয়ে পাথর তৈরি করতে পারে এবং আমরা কিন্তু ২-৩ বছরের বাচ্চাদেরও এই ফুটা করে পিসিএল অপারেশন করেছি। আচ্ছা এখন আমি যে সম্বন্ধে আপনার আলোকপাত করব যে পিসিএল অপারেশন সম্বন্ধে আপনাদেরকে আমি জানতে চাই সেটা হচ্ছে সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে আ আ একটা নিউরোলজিক্যাল ক্ষতির মধ্যে আশীর্বাদ স্বরূপ আমাদের দেশে এসেছে পিসিএন এর। এই পারকিউটাস নেফ্রোলিথোটমি অপারেশন আমরা ফুটো করে সেটা আমরা আমাদের দেশে প্রতিদিনই শত শত অপারেশন হচ্ছে। আমাদের দেশের দক্ষ করছেন এটা এবং এটার মধ্যে আবার আগে যেমন একটু বড় ছিদ্র করতে হতো ৩০ এফআর 30 এফআর 30 এফআর খুব বেশি বড় না ৫-১০ মিলি সাইজের বেশি বড়ও না ১ সেন্টিমিটার বা ১০০ সেন্টিমিটার। এখন সেটা করতে কমতে আমরা আ ২৪, ২২, ২০, ১৮, ১২ এভার মানে একদম ক্ষুদ্র একটা ছোট্ট একটা পাইপ তার ঢুকিয়ে ট্রাকটাকে আমরা বড় করি, বড় করে হয়তো পাথর ধরে নিয়ে আসি বা লেজারের মাধ্যমে গুঁড়া করে নিয়ে আসি। ০.৫ ঘন্টা থেকে ১ ঘন্টা সময় লাগে অপারেশনে। ইভেন স্পাইনাল অ্যানেস্থেসিয়া দিয়েও করা সম্ভব এবং ১০০% পাথর ক্লিয়ার করা সম্ভব এবং রোগীর পার্শ্বপ্রতিক্রিয়া খুব কম এবং এটা খুবই জনপ্রিয় আমাদের দেশে এবং আমরা শুধু এটাই মেসেজ দিতে চাই যে আমাদের দেশে যে ইউরোলজি চিকিৎসা যেটা হচ্ছে এবং কিডনি যে চিকিৎসা হচ্ছে সেটা বিশ্বমানের। এইজন্য বিদেশে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমাদের এখানে আমরা যথেষ্ট পরিমাণে চিকিৎসা করছি এবং আশা করি আমরা আমাদের দেশের রোগীরা আমাদের দেশে বিশ্বমানের চিকিৎসা পাবে এটা আমরা আশা করি এবং কিডনির পাথর একটা নীরব ঘাতক যেটা বললাম এবং এটার অবশ্যই ব্যবস্থা নিতে হবে। সব পাথর অপারেশন করা লাগবে না কিন্তু ইউরোলজিস্টের শরণাপন্ন হতে হবে এবং চিকিৎসায় থাকতে হবে। কি চিকিৎসা দিতে হবে, কি করতে হবে সেটা ইন্ডিভিজুয়ালাইজ। সেইজন্য আমরা এখানে এই বিষয় নিয়ে খুব বেশি আমরা আলোকপাত করছি না। কারণ জিনিসটা ইন্ডিভিজুয়ালাইজ অর্থাৎ প্রত্যেকটা জনের জন্য ভিন্ন ভিন্ন। পদ্ধতি এবং ডিউরেশন
সেটা প্রকারভেদ ভিন্ন ভিন্ন এবং পাথর তৈরি হওয়ার ক্ষেত্রেও কারণটাও ভিন্ন। সেটা নির্ণয় করে সবকিছু দেখে শুনে বুঝে আমরা করবো। ঠিক একইভাবে বলছি ইউআরএস পদ্ধতিটা আমাদের দেশে খুব জনপ্রিয়, যার মাধ্যমে আমরা মূত্র নালী, নালীর পাথর আমরা মেশিন ঢুকিয়ে পাথর নিয়ে আসি। এটাও আমাদের দেশে খুব জনপ্রিয় এবং খুবই সাধারণত অহরহ আমরা করছি, অর্থাৎ করি। কিন্তু ইএসডব্লিউ যেটা গুঁড়া করা, এই গুঁড়া করা পাথর অনেক সময় লোয়ার ক্যালিক্সের নিচের দিয়ে পাথর আসছে না, বা শক্ত পাথর হলে সেটা আসে না। কাজেই এই পদ্ধতিটা আস্তে আস্তে কমে যাচ্ছে। আমরা সেটার উপর রিলাই করি না, কারণ পাথর গুঁড়া করা যায়, কিন্তু পাথর নাও আসতে পারে। তখন রোগীরা ডিসস্যাটিসফাইড থাকে। রাইট। কাজেই রোগীর জন্য এটা ভালো। আর সর্বোপরি সবচেয়ে বড় কথা, আমরা রোগীর সাথে কথা বলে তার সাথে মিলিয়ে মিশে চিকিৎসাটা করতে হবে এবং সবগুলার অবশ্যই শল্য পদ্ধতির সুবিধা অসুবিধা আছে, পার্শ্ব প্রতিক্রিয়া কম বেশি কিছু থাকতে পারে। সেগুলো রোগীর সাথে কথা বলে কাউন্সেলিংটা খুব ইম্পর্টেন্ট এবং এক্সপেকটেশন, রোগী কি চায় এবং ডাক্তার কি চায়, এটার পারস্পরিক বোঝাপড়াটা খুব ইম্পর্টেন্ট। যাতে এই জন্য রোগীর মধ্যে যাতে পরবর্তী না বলে যে, না এই পাথরটা আবার হলো, আমার হয়তো কিন্তু এটা হতো না। এরকম ধারণা যাতে না আসে। রোগীকে ইনসাইড আউট সবকিছু বোঝানো আমাদের দায়িত্ব। যে ডাক্তারদের একটা বিরাট ভূমিকা আছে এবং আমরা বলব যে আমাদের দেশের ডাক্তাররা এখন সচেতন, আগের চেয়ে অনেক বেশি সচেতন। যে রোগীকে কাউন্সেলিং পার্টটা আমরা গুরুত্ব করার চেষ্টা করছি এখন আগের চেয়ে। আরো বেশি রোগীরাও এখন তারা ইউটিউব এবং বিভিন্ন মিডিয়াতে ফেসবুকে তারা দেখে, অনেক কিছু দেখে। কিন্তু দেখতে যে সমস্যা যেটা হয়, তারা একটা সাগরের মধ্যে হারিয়ে যায়। কিন্তু তার জন্য কোনটা ভালো হবে এই পরামর্শ কিন্তু তাকে ইউরোলজি দিতে পারে। কাজেই সেইটা দেখে জ্ঞান অর্জন করবে ঠিক আছে, কিন্তু সে থেকে অবশ্যই ডাক্তার কাছে ক্লারিফাই হতে হবে। ক্লারিফাই করে সবকিছু শিওর হয়ে সবকিছু জেনে বুঝে সে কোনটা ভালো খারাপ, কোনটা সুবিধা অসুবিধা প্রস এন্ড কনস জানতে হবে, বুঝতে হবে। বুঝার পরে সেটা বলবেন, ডাক্তার কোনটা ভালো হবে সেটাও বলবেন, তারপরে ডিসিশন নিতে হবে। তবে দীর্ঘসূত্রিতা বা দেরি করলে, যে আমার কাছে যেমন এই সপ্তাহে এসেছে একটা পেশেন্ট, সে ২ দিকেই পাথর, সে আসছে রেনাল ফেইলিউর নিয়ে। তো এই যে এখন কি নষ্ট হয়ে গেছে, আসলে খুব বেশি কিছু দেওয়া যাবে না। তাকে আমরা কথা বলে দিব, ডায়ালাইসিস ডিপেন্ড, সারা জীবন ডায়ালাইসিস লাগবে। তো এটা তো রোগীর জন্য একটা দুঃসংবাদ, আমাদের জন্য খুব পীড়াদায়ক। আমরা চাই রোগীকে যতটুকু সর্বোচ্চ সুবিধা দেওয়ার জন্য, রোগী যাতে বেনিফিট হয়, সেজন্য আমরা তাকে অবশ্যই কাউন্সেলিং করব এবং রোগীকে আমরা আর্লি স্টেজে ইন্টারভেনশন লাগে করে বা না লাগলে তাকে সেটা কাউন্সেলিং করে তাকে জিনিসটা বুঝিয়ে দেওয়া আমার দায়িত্ব। কিন্তু কোনোভাবেই কোনো হোমিওপ্যাথিক বা কোনো ধরনের কোয়াকের কাছে গিয়ে চিকিৎসা করা যাবে না, বা এক্ষেত্রে একজন দক্ষ ইউরোলজিস্ট শরণাপন্ন হওয়াটা খুবই দরকার। পাথর নিয়ে হেলাফেলা করা যাবে না। এবার সেটা অনেকে যে নাম ক্যান্সার, ক্যান্সারের কোনো মানে সংযোগ আছে? ইউজুয়ালি ক্যান্সারের সাথে বলবো পাথরের সম্পর্ক তো নাই। পাথর যেটা, সেটা পাথর নিজের মতো করেই ক্ষতি করে। যেমন সেটা কি করে? সেটা হচ্ছে লং টাইম থাকলে কিডনির ইনফেকশন করছে, পায়োনেফ্রোসিস করছে, পায়োনেফ্রাইটিস করছে, হাইড্রোসিস করছে, কিডনি ফেইলিউর করছে। আর লং টাইম পাথর থাকলে কিছু চেঞ্জ হয়। যেমন ব্লাডারের মধ্যে পাথর লং টাইম থাকলে হ্যাঁ, হতে পারে স্কোয়ামাসের কার্সিনোমা হতে পারে। কিডনির মধ্যে অনেকদিন যাবত ঘষা ইরিটেশন করলে কিছুটা চেঞ্জ হয়। মিউকোসা, একে বলি আমরা মেটাপ্লাস্টিক চেঞ্জ। মেটাপ্লাস্টিক চেঞ্জ হয়ে লং টাইম পাথর থাকলে ৫-১০ বছর থাকলে এরকম হলে হতে পারে। কিন্তু এই সমস্যা হওয়ার আগেই অন্য যে সমস্যাগুলো সেগুলো দেখা দিবে এবং সেইজন্যই ক্যান্সার যদি কারো হয়, ডিএনএ প্রথম থেকেই সেটা ক্যান্সার। সেই হিসেবেই আসে সাধারণত। প্রস্রাবে রক্ত মানেই কি কিডনিতে প্রস্রাবে রক্ত যাওয়ার আসলে অনেক কারণ আছে। সে সম্বন্ধে আমি আগেও বলেছি যে, যেমন মনে করেন কারো যদি প্রস্রাব দেওয়া হয়, কারো যদি পাথর হয় হতে পারে, টিউমার হলে হতে পারে, টিবি হলে হতে পারে, রক্ত রোগ থাকলে হতে পারে, তারপরে অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগ খেলে হতে পারে। কাজেই কিন্তু হ্যাঁ, পাথর হলে সেই যেমন অক্সালেট পাথরগুলো হচ্ছে অনেকটা বড়ুইয়ের বিচির মতো স্পাইকি। এই স্পাইকি পাথর লেগে কিন্তু পাথর সাথে প্রস্রাবিত রক্ত যেতে পারে। কাজেই স্পাইকি পাথর থেকে অক্সালেট স্টোনে বেশি হয় এটা। কিন্তু ফসফেট স্টোনে কিন্তু আবার হবে না। ফসফেট অনেক বড় হয়, স্মুথ মানে মসৃণ। মসৃণ পাথরে রক্ত যায়। কিন্তু স্পাইকি পাথরে রক্ত যেতে পারে। আবার অনেক বড় পাথর কোনো রক্ত যাচ্ছে না, এরকম হতে পারে। কিডনি পাথরের অপারেশনে একটি স্টেন্ট লাগানো থাকে এবং এটা ২-৩ সপ্তাহ ১ মাস লাগে এবং আপনার ওইভাবে রেখে দেন। কিডনি স্টেন্টটা আসলে কি এবং আসলে এটা নিয়ে একটা ভুল বোঝাবুঝি হয়। সেটা হচ্ছে আমরা ক্যারিওটা দিই। সময় দিতে হয়। সেটা হচ্ছে কিডনির পাথর দূর করার সময় যেমন আমরা পিসিএল অপারেশন করি, ২ টা করে অপারেশন করা হয় এখান দিয়ে। তখন পাথর বের করার সময় নিচ দিয়েও নালি দিয়েও কিছু কাজ করতে হয় মেশিন দিয়ে। এক্ষেত্রে যেটা হয়
যে এই উলটা যে এখানে যে কথাটা তৈরি হচ্ছে হিলিং করার জন্য নিচ দিয়ে একটা আনইন্টারাপ্টেড অর্থাৎ সবসময় প্রস্রাবটা ফ্লো ভালো হওয়ার জন্য আমরা একটা নল দিই। আবার মূত্রনালীতে কিডনি নালীতে পাথর অপারেশন করলেও দেখা ছোটখাটো ফ্র্যাগমেন্ট যখন বের হয় গুঁড়া করার পরে, বা এইটাকে ম্যানিপুলেশন বা ওখান থেকে যাওয়ার জন্য খুলে যায়, এটা স্বাভাবিক হওয়ার জন্য ৩ সপ্তাহ বা ১ মাস সময় লাগে। ৩ সপ্তাহ ১ মাস সময় একটা পাইপ লম্বা ডি যে ডাবল যে ২ দিকেই বাঁকা, ২ দিকেই যে ডাবল যে স্টেন্ট ইউজ করা হয়। তো এই পাইপের সাথে ৩ সপ্তাহ বা ১ মাস থাকে, তারপর আমরা বের করি। কিন্তু এটা আমার দেশে আমার যেমন রিসেন্টলি যে অভিজ্ঞতা যেটা আমাদের হয়েছে, অনেক রোগীদেরকে এটা বলা হয় না বা রোগী ভুলে যায়। কাজে আমরা চাই যে রোগীকে এটা লিখে দিতে হবে। আমরা এখন এই বিষয়ে সচেতন এবং রোগীরাও ডাক্তারকে জিজ্ঞাসা করবেন যে আমার শরীরে কোনো পাইপ আছে কিনা, এবং সেটা কিন্তু ১ মাসের মধ্যে বের করতে হবে। বেশি দেরি হলে পাইপটা ভিতরে ভেঙে যায়। ওটার মধ্যে আবার পাথর তৈরি হতে পারে। বিভিন্ন ধরনের উপসর্গ হয়। প্রস্রাবে জ্বালাপোড়া করতে পারে, জ্বর হতে পারে। কাজেই স্টেন্টটা একটা ডিজে স্টেন্ট আমরা কিডনিতে থেকে শুরু করে মূত্রথলি পর্যন্ত আমরা একটা পাইপ দিয়ে দিই, যাতে প্রস্রাবটা ভালো করে বের হতে পারে। অনেকটা আমরা বলতে পারি যে লাউ গাছে যখন আমরা জাংলা দেই, দিলাম একটা সাপোর্ট দিলাম যে লাউ গাছটা বড় হতে পারে। সাপোর্ট, এটা সাম সর্ট অফ সাপোর্ট। এই সাপোর্টের জন্যই আমাদের কিডনিটা ভালোভাবে প্রস্রাবটা প্রবাহিত হবে এবং রোগীর হিলিংটা অর্থাৎ যেটা ভালো হওয়াটা তাড়াতাড়ি হবে। জি। মাত্র অপারেশন করলেন, তারপরও কয়েকদিন ধরে একটু হালকা হ্যাঁ, ধন্যবাদ। এটা কিন্তু হতে পারে। কিডনি পাথর অপারেশন হলো, কিন্তু এটা তো আমাদের তো ওখানে কিডনিতে বললাম হাই ভাস্কুলার অর্গান। ওখানে তো একটা ম্যানিপুলেশন কাজ করা হয়েছে। পাথর ধরে নিয়ে আসা হয়েছে। ফুটা করা হয়েছে বা পাথর ভাঙা হয়েছে। কাজেই ওখান দিয়ে একটু রক্ত আসতে পারে। এটা খুবই স্বাভাবিক। প্রস্রাব জ্বালাপোড়া করতে পারে। প্রচুর পাথরের কণা বের হতে পারে, রক্ত কণা বের হতে পারে, স্লাব বের হতে পারে। এগুলো নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। এগুলো আস্তে, আস্তে সময়ের সাথে ঠিক হয়। তবে যদি তীব্র জ্বর হয়, কাঁপুনি দিয়ে জ্বর আসে, ব্যথা হয় বা আ উম যদি খুব অস্বস্তি লাগে, বমি হয়, সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন নিতে হবে এবং ব্যবস্থা নিতে হবে। অবশ্যই আমাদের আরেকটা জিনিস যেটা করি, কালচার করে আমরা দেখি, এবং আসলে পাথরগুলো কিন্তু জীবাণু দিয়ে পাথর তৈরি হয়। এবং যেটা বললাম পোস্টাল ইনফেকশন, যেটা আমাদের যে ইকোলাই বা ক্লিবশিয়েলা, এই জীবাণু কিন্তু পাথর তৈরি করে। যখন পাথরটা ভাঙা হয় বা পাথর নিয়ে যখন জীবাণুগুলো রিলিজ হয়, এই জীবাণুগুলোর কারণে কিন্তু পাথর তৈরি হয়। যখন আমরা পাথর ভাঙি তখন জীবাণুগুলা রিলিজ হয়, সেগুলা নিঃসৃত হয়। এইজন্য তখন আমাদের দেখা যায় যে শরীরে জ্বর হতে পারে এবং অনেক সময় সেপসিস হয়। তো এইজন্য ইউরিনটা কালচার করে আমাদের দেখতে হয় কি জীবাণু দিয়ে হয়েছে। তো সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। আমরা এই কালচার হিসেবে দেখে আমরা অ্যান্টিবায়োটিক দিব। কিডনি স্টোন হলো, আমি কোন ডাক্তারের কাছে যাবো? হ্যাঁ, এক্ষেত্রে তো অবশ্যই আ সাধারণত রোগীরা একজন জিপির কাছে যায় বা একজন মেডিসিন স্পেশালিস্ট কাছে যায়। কিন্তু তার কাছে তো যেতেই পারে। কিন্তু পাথর ধরা পড়ার পরেই আমরা সাজেশন দিব যে অবশ্যই একজন নিউরোলজিস্ট শরণাপন্ন হতে হবে। কারণ এই বিষয়ে নিউরোলজিস্ট তাকে সর্বোত্তম চিকিৎসা দিতে পারবে। অবশ্যই। ওয়ান অ্যান্ড এবং অনলি নিউরোলজিস্ট। এবং অবশ্যই দেখা যায় যে প্রত্যেকটা জেলায় এমনকি উপজেলা পর্যায়ে এখন নিউরোলজিস্ট আছে, এবং না থাকলে আমাদের নিকটস্থ আপনি জেলা সদরে গিয়ে অবশ্যই নিউরোলজিস্ট পাবেন। কিন্তু এটা না করে আপনারা যদি একজন মেডিসিন ডাক্তার কিংবা অন্য স্পেশালিস্টের কাছে শরণাপন্ন থাকেন, সেক্ষেত্রে দেখা গেল আপনাকে একটু দীর্ঘ সময় দেরি হয়ে গেল বা কোনো কারণে উনিও গুরুত্ব দিলেন না, আপনিও গুরুত্ব দিলেন না, তখন আপনার একটা ভয়াবহ ক্ষতি হয়ে যেতে পারে। কাজেই এটার ক্ষেত্রে আপনি দ্রুত এবং দেরি না করে শরণাপন্ন হতে হবে। কোন লক্ষণ দেখা দিলে আমাকে দ্রুত হসপিটালে ভর্তি হতে হবে বা চিকিৎসকের কাছে যেতে হ্যাঁ, হবে? এটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন কারো যদি দেখা গেল যেমন হচ্ছে একটা কিডনি নষ্ট করে, বা আগে একটা অপারেশনের মাধ্যমে একটা কিডনি ফেলে দেওয়া হয়েছে। তখন তো একটা সলিটারি কিডনি, বা একটা কিডনি একেবারে ফাংশনালি সলিটারি কিডনি, একটা সিঙ্গেল কিডনি, তখন কিন্তু তার কিন্তু দেরি করা যাবে না। দ্বিতীয় হলো তার যদি প্রচন্ড অনেক রক্ত যাচ্ছে, তীব্র কেঁপে, কেঁপে জ্বর আসছে, প্রস্রাবের সাথে পুজ যাচ্ছে, খাওয়ার খুব অরুচি হচ্ছে, ড্রাউজিনেস, ক্ষুধামন্দা এগুলো যদি থাকে, এবং পাথর দেখা গেল হচ্ছে জ্যান্ত পাথর আছে কিন্তু এখনো কোনো চিকিৎসা নেয়নি বা সে অপারেশন করে দেরি করছে, কিন্তু এখন জ্বর আসছে এবং তীব্র ব্যথা হচ্ছে, তখন তার দেরি করা যাবে না। এবং সলিটারি কিডনি এবং কিডনি ফেইলিউর, আগে থেকে তার কিডনি ফেইলিউর আছে। দেখা গেল ২ টো কিডনি আছে কিন্তু তার আসলে কিডনি ফাংশনটা কম। সেক্ষেত্রে তার তো একটা রিজার্ভ কম। অবশ্যই খুব দ্রুত ডাক্তারের শরণাপন্ন হতে হবে। না হলে কিন্তু তার সেই কিডনি ফেইলিউর হয়ে এটার আ এতে বিক্রি হতে মৃত্যু পারে। বইতে হবে। আচ্ছা, আমার কিডনিতে ছোট পাথর আছে, হয়তো ৫ এমএম নিচে। ডক্টর বলল যে আমার কিডনিতে পাথর। ওষুধ দিল যে কষের পাথর
বের হয়ে যাওয়ার সম্ভাবনা, পাথর বের হয়ে যেতে পারে। কতদিন মানে আমি খেতে পারি বা আমার কতদিন পর্যন্ত অপেক্ষা করতে পারি পরবর্তী নির্দেশনার জন্য? আসলে আমরা অনেক সময় হচ্ছে মেডিকেল এক্সপার্সিভ যেমন ইউরেটারা যদি থাকে আমরা ১ মাস ২ মাস পর্যন্ত দেখি। যদি কোনো ব্যথা না থাকে, যদি কোনো সিম্পটম না থাকে, যাকে বলে আনঅবস্ট্রাকটিভ বা নন অবস্ট্রাকটিভ কোনো অবস্ট্রাকশন বা বাধা নাই। সেক্ষেত্রে আমরা ১ মাস, ১.৫ মাস, ২ মাস পর্যন্ত। কিন্তু যদি দেখি যে তার ব্যথা হচ্ছে, জ্বর হচ্ছে, কিডনিতে হাইড্রোজেন ফুলে গেছে কিডনি এবং তার বমি হচ্ছে, উপসর্গ দেখাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু দেরি করা যাবে না। কিন্তু যদি অ্যাসিডোটিক স্টোন কিডনিতে থাকে বা যদি আ কিডনি নালীতে থাকে, সেক্ষেত্রে আমরা অনেক সময় ১ মাস, ২ মাস পর্যন্ত ওয়েট করতে পারি এবং আমাদের একে বলে নেট মেডিকেল এক্সপালসিভ থেরাপি। এই মেডিকেল এক্সপালসিভ থেরাপি দিলে অনেকেই দেখা যায় যে পাথর বের হয়ে যায়, যেটা আমরা লাইফ মডিফিকেশন এর মাধ্যমে আমি যেটা বলি সেটা করলে পাথর বের হয়। কিন্তু যদি তার কোনো অ্যালার্মিং সাইন দেখা দেয়, যদি পিত্ত ব্যথা হয়, জ্বর হয়, কিডনি ফুলে যায়, সেক্ষেত্রে কিন্তু দেরি করা যাবে। সেক্ষেত্রে ক্ষতি হবে। লবণ বেশি খেলে কি পাথর হ্যাঁ, অবশ্যই লবণের সাথে সম্পর্ক আছে। লবণ বেশি খেলে কিডনি যেটা ক্যালসিয়াম থাকে এবং বিভিন্ন ধরনের সোডিয়াম ক্লোরাইড সল্ট এগুলা কিন্তু বিপাকীয় পদার্থ এবং এগুলা কম খাওয়াটাই ভালো। তবে শ্বাসের প্রেশার এবং রক্তচাপও বৃদ্ধি পায় এবং এখানে কিন্তু ক্ষতি করতে পারে। হাইপারটেনশন এবং সিকিউরিটির একটা কারণ হচ্ছে লবণ বেশি। গর্ভাবস্থায় কারো পাথর হয়, সেক্ষেত্রে পাথর অপারেশন করা যায়? আসলে গর্ভাবস্থার ক্ষেত্রে আমরা যেটা বলি ১ম ট্রাইমেস্টার ১ম ৩ মাস এবং শেষ ৩ মাস আমরা অপারেশন করতে চাই না কোনোভাবেই। মিডল মিড ট্রাইমেস্টারে অর্থাৎ ৪ থেকে ৭ মাসের সময় সেক্ষেত্রে আমরা অনেক সময় বাধ্য হয়ে যদি তার পাথর যদি কোনো অবস্ট্রাকশন না করে আমরা কিচ্ছু করব না। কিপ অ্যাজ ইট ইজ সেভাবে রেখে দিও। কিন্তু যদি দেখা যায় তীব্র ব্যথা হচ্ছে, বমি হচ্ছে, তো অনেক সময় আমরা একটা ওই যে যেটা বলছেন ডিজেস্টেন্ট বা পাইপ সেটা আমরা কিডনির ভিতরে ফিট করে দেই যাতে প্রস্রাব প্রবাহটা বাধাগ্রস্ত না হয়। পাথর দূর করার উদ্দেশ্য হচ্ছে কিডনিটাকে চালু রাখা, সচল রাখা। কিডনি সচল রাখবো এবং সেজন্য আমরা পাইপ ফিট করব এরকম একটা চেষ্টা করে আমরা অনেক সময় লোকাল না হলেও অ্যানেসথেসিয়া আমরা দিয়ে যেটা মিড ট্রাইমেস্টার করতে পারি। কিন্তু ফার্স্ট ট্রাইমেস্টার এবং লাস্ট ট্রাইমেস্টার করলে এটা একটা অ্যাবর্শনের ঝুঁকি আছে। এক্ষেত্রে আমার রিস্ক একে বলা হয় যেকোনো সার্জিক্যাল প্রসিডিউর বা যেকোনো মেডিসিনের ক্ষেত্রে প্রেগন্যান্সিতে আমরা রিস্ক বেনিফিট টা দেখি যে কতটুকু রিস্ক কতটুকু বেনিফিট। যদি রিস্ক বেশি হয় সেক্ষেত্রে অবশ্যই আমরা তাকে ইন্টারভেনশন করে আমরা ব্যবস্থা করব। আর যদি দেখা যায় না আমাদের লোড করতে পারে তখন আমরা ওয়েট করবো এবং আমরা তাকে ডেলিভারি পর্যন্ত দেরি করব এবং তারপর ব্যবস্থা নিব। ওকে, রাইট। নিয়মিত আলোচনা করলেই কি সব পাথর ধরা পড়ে স্যার? আল্ট্রাসাউন্ড করলে সবসময় ধরা পড়ে না। অনেক সময় পাওয়া যায় না। সেক্ষেত্রে আমরা নন কনট্যাক্ট সিটি স্ক্যান লাগে। যদি আমাদের অনেক সময় নন কনট্যাক্ট সিটি স্ক্যান করতে হয়, করলে আমরা আরেকটু ভালো বুঝতে পারি হয়তো ধরা যায় না। তবে এটা একটা প্রিলিমিনারি পরীক্ষা হিসেবে আল্ট্রাসাউন্ড এবং কয়েকটা পরীক্ষা যেমন ইউরিন এক্সামিনেশন, সিরাম ক্রিয়েটিনিন, আল্ট্রাসোনোগ্রাম কিউবি রিজন আর এক্স-রে কিউবি রিজন। এই কয়টা করলে আমরা একটা আইডিয়া করব, বেসিক আইডিয়া। এর উপর ভিত্তি করে আমরা অন্য টেস্ট দিতে পারব এবং ইন্টারভেনাস সিঙ্গোগ্রাম ইম্পর্টেন্ট পরীক্ষা। এটা করে আমরা পাথর কোথায় আছে, লোকেশন কি, কিডনির অবস্থা কেমন সেটা কিডনি অ্যানাটমিক্যাল পজিশন এবং ফাংশনাল অ্যাসেসমেন্ট অপারেশনের পরেও কি জ্বালা পোড়া করে? পাথর অপারেশন করার পরেও জ্বালাপোড়া করতে পারে সেটা হচ্ছে রোগীরা আসলে আমার কাছে মনে করে যে পাথর অপারেশন করলে আমি পুরো সব্য হয়ে যাবো। উত্তর হচ্ছে এই প্রস্তাব কিন্তু আরো কারণ বার্নিং একটা বিনা কারণে দেখা গেল যে তার ইটের ফুড থেকেও জ্বালাপোড়া করতে পারে। ইটাই ছাড়াও ইউরিনারি ইনফেকশন আরো পাথর ছাড়াও বিভিন্ন কারণে আরো ইনফেকশন ইনফেকশনটা পারসিস্ট যদি আগে ইনফেকশন থাকে সেটা কন্ট্রোল করতে অনেক সময় লাগতে পারে। আবার ম্যানিপুলেশন যে আমাদের মেশিন ঢুকে কাজগুলো করি, এজন্য কিন্তু কিছুটা ইনফরমেশন হয়। তো ওটা ১-২ সপ্তাহের মধ্যে সাথে সেটেল করে যায়। কাজেই এদেরকে ধৈর্য ধরতে হবে, কাউন্সেলিং করতে হবে, পানি পান এবং সেক্ষেত্রে আমরা কিছু পটাশিয়াম সাইট্রেট দিতে পারি। যাচাই করে দেখতে হবে কোনো জীবাণু আছে কিনা। এবং সর্বোপরি ধৈর্য ধরতে হবে এবং রোগীকে আশ্বস্ত করতে হবে। আমি মনে করি এতেই ফল পাওয়া যাবে এবং রোগীকে আ আ আ ধৈর্য ধরে চিকিৎসা করলে এটা রিজলভ হয়ে যায় সাধারণত। অনুষ্ঠানের শেষ পর্যায়ে আরো কয়েকটি প্রশ্ন আপনার কাছে আছে। রোগীদের প্রশ্ন। আসলে অবশ্যই, অবশ্যই। আমরা আমাদের রোগীদের জন্যই। হ্যাঁ, ডায়াবেটিস থাকলে কি পাথরের চিকিৎসা ডায়াবেটিস থাকলে আসলে সব চিকিৎসা করাটাই আমরা সতর্কতার সাথে করে থাকি। যেমন ডায়াবেটিস থাকলে প্রথমত হচ্ছে আমরা নিয়ন্ত্রণে করতে হবে। তবে আনকন্ট্রোলড ডায়াবেটিস এ তো ঝুঁকি অনেক। যেমন স্ট্রোকের ঝুঁকি, তার কিডনির সমস্যার ঝুঁকি, চোখের জন্য ঝুঁকি, পায়ের জন্য ঝুঁকি, স্কিনের জন্য ঝুঁকি, কোথায় ঝুঁকি নেই? ঝুঁকি সব জায়গায়। তো আমরা কন্ট্রোল আছে কিনা দেখার জন্য আমরা HbA1c করি। ডায়াবেটিসে আমরা ফাস্টিং 2 আওয়ার্স তারপর ব্রেকফাস্ট করি, ইলেক্ট্রোলাইট দেখি।
যদি ডায়াবেটিস কন্ট্রোল যদি ট্যাবলেট দেওয়া হয় হলো, নাহলে আমরা ইনসুলিন দেই। ডায়াবেটিস কন্ট্রোল করে যদি ইমার্জেন্সি না হয়, যদি ইলেকটিভ বা আমরা একটু ২-৪ দিন ওয়েট করতে পারি, তখন আমরা ২ সপ্তাহ ওয়েট করে কন্ট্রোল করে তুলি। আর যদি ডায়াবেটিস আর যদি ইমার্জেন্সি অপারেশন, সেক্ষেত্রে আমরা ইনসুলিন দিয়ে তাকে আমরা স্লাইডিং স্কেল রেজিমে তাকে আমরা ডায়াবেটিসটা কন্ট্রোল করে সাধারণত ৬ ঘন্টা, ৮ ঘন্টা, ১০ ঘন্টার মধ্যে ডায়াবেটিস কন্ট্রোল করা সম্ভব হয়। কিন্তু অবশ্যই ডায়াবেটিস রোগীদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে। সেক্ষেত্রে আমরা অপারেশন করার সতর্কতা অবলম্বন করি। কিন্তু করতে হবে। এক্ষেত্রে থেমে থাকার বা অপারেশন এসকেপ করার কোনো সুযোগ নেই। অপারেশন করতে হবে। ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে আমাদের ডায়াবেটিসের নিয়ন্ত্রণ টা পেরিওপার্টিক, অর্থাৎ অপারেশনের আগে, অপারেশনের সময় এবং অপারেশনের পরে আমাদেরকে এটা নিয়ন্ত্রণে রাখতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আমরা অনেক আলোচনা করলাম কিডনি পাথর নিয়ে। আমাদের মনে যতগুলো প্রশ্ন আছে, আমাদের মনে হয় সবগুলো প্রশ্নেরই কম বেশি আমরা কাজ করে গিয়েছি। অর্থাৎ এই অনুষ্ঠানে যদি কেউ পরবর্তীতেও পুরো অনুষ্ঠানটা দেখে, তাহলে কিডনি পাথর নিয়ে কারো প্রশ্ন থাকবে বলে আমাদের মনে হয় না যে আর আমার মনে হয় যে পরবর্তীতেও আমাদের সাথে আপনারা এই বিষয়ে যোগাযোগ করতে পারবেন, এবং আমরা এই ধরনের সচেতন অনুষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে এটাই যে যদি সারা দেশেই আছে, আপনারা শরণাপন্ন হয়ে চিকিৎসা সরকারি মেডিকেল গুলোতেও আছে, প্রাইভেট মেডিকেলেও আছে, প্রাইভেট ক্লিনিক গুলোতেও আছে। তো কিন্তু এই পাথর নিয়ে বসে থেকে ক্ষতি করা আর নয়, আপনারা অবশ্যই পাথরের চিকিৎসা করবেন। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে আজকে বড় কথা। অনেক ধন্যবাদ আপনাকে। এবং আপনাদেরকে বলছি যে আমি কেন বলছি যে কিডনি পাথর নীরব ঘাতক, অর্থাৎ কিডনিতে পাথর আছে আপনি জানেন না, সেই পাথরটা আপনার কিডনি পথ মানে কিডনিটা ঘুরিয়ে দিচ্ছে, আর যে আগে কিডনির ক্ষতি করে দিচ্ছে। বা অন্য দীর্ঘদিন আপনি অপারেশন করে জানেন না, আপনি আপনার কিডনিটা শেষ প্রান্তে চলে গিয়ে। এটাও কিন্তু আগে বলেছি যে শতকরা ৬০-৮০% কিন্তু কোনো যায় না। কিডনির ব্যাপারে আমাদেরকে আরো বেশি সচেতন হতে হবে। আর এই অনুষ্ঠানগুলো করার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে যে আপনাদের সচেতনতা বৃদ্ধি করার জন্য। আপনারা যদি সচেতন হন, তাহলে রোগ প্রতিরোধ করতে পারবেন এবং চিকিৎসকের কাছে যাওয়ার যে বিড়ম্বনা বা চিকিৎসা নেওয়ার যে বিড়ম্বনা, সেটা থেকে দূরে থাকতে পারবেন। আমরা চাই না কেউই অসুস্থ হোক। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, কিডনি পাথর মুক্ত থাকুন। সে প্রত্যাশায় আজ এখানে শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।